আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্টরা বা তোমরা আসলে এসএসসি 25 ব্যাচ ছিলা, যাই হোক, তো এসএসসি 25 ব্যাচ আমাকে ভালো করে চিনার কথা। তোমরা পরীক্ষার আগে ভাইয়ার ফিজিক্স ক্লাসটা করছিলা নাকি করো নাই আমাকে জানাই। শুধু ফিজিক্স না, আমরা অনেক ফাইনাল শর্ট ক্লাস দিছিলাম তোমাদের, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, ঠিক আছে। সো ওই ক্লাসগুলা 5-6 লাখ স্টুডেন্ট করে গেছে। সো এইচএসসিতে ভাইয়া শুধু ফিজিক্স পড়াবো, ঠিক আছে, ভাইয়া শুধু ফিজিক্স পড়াবো এইচএসসিতে। এবং এটাই আসলে আমার প্রথম থেকে উদ্দেশ্য ছিল, আমার টেকে ঢুকার এটাই উদ্দেশ্য ছিল যে এইচএসসি ফিজিক্সটা পড়ানো। তো এসএসসিতে মনে করো যা ছিল, এটা মনে করো ট্রায়াল পিরিয়ড ছিল। সো ট্রায়াল পিরিয়ডে যদি আমরা এত কিছু করতে পারি, ইনশাআল্লাহ এইচএসসিতে তোমাদেরকে ভালো একটা সাপোর্ট দিতে পারবো। সো এটা হচ্ছে আমাদের বেসিক টু প্রো কোর্স যেটা লঞ্চ হয়েছে এইচএসসির, ওইটারই ক্লাস। মানে ভেক্টরটা প্রথম চ্যাপ্টারটা আমরা ফ্রিতে পড়াইতেছি তোমাদেরকে, যাতে তোমরা আমাদের ক্লাস কোয়ালিটি কীরকম বুঝতে পারো, বা ভাইয়া এইচএসসিতে কেমন পড়াই যাতে দেখতে পারো, এটার জন্য এগুলা ফ্রি করে দেওয়া। সো এটা যেহেতু আমরা ফ্রি প্লেলিস্ট করতেছি ভেক্টরের জন্য, এটা রেকর্ড নিতেছি, বাট আমাদের কোর্সের সবগুলা ক্লাস পরবর্তীতে লাইভ হবে, আমরা লাইভে ক্লাস নিব। কোর্স অলরেডি রানিং, যারা ভর্তি হতে চাও ভর্তি হতে পারবা, বাট ঝামেলা নাই। আমরা আজকে ভেক্টর পড়বো। দেখো এই যে ভেক্টর আছে, ভেক্টরের লেকচার 1। তো এই যে লেকচার 1-এ আমরা কী কী পড়বো ভাইয়া? ফার্স্টে রাশির পরিচিতি দেখবো, ভেক্টর নিয়ে একটু বিস্তারিত জানবো, এবং ভেক্টরের যতগুলো প্রকারভেদ আছে প্রত্যেকটা প্রকারভেদ শেষ করে ফেলবো। এটা হচ্ছে আমাদের ড্রিম। তুমি এই ক্লাসটা দেখবা, আমি তোমাকে বলবো তুমি যাই জাজ করো বা যেটাই চিন্তা করো না কেন, আগে এই ক্লাসটা পুরোটা দেখবা এবং বাইরের পড়ানোর সিস্টেমটা তুমি দেখবা, যে আমরা সিস্টেমটা কীরকমভাবে বিল করছি বা কীভাবে পড়াইতেছি, অ্যাপ্রোচটা ঠিক আছে কিনা। সব কিছু পারফেক্ট মনে হলে আমাকে অবভিয়াসলি রিভিউ দিবা কমেন্টে, যেহেতু এইচএসসিতে মনে করো এটা আমার প্রথম ক্লাস তোমাদের এইচএসসি 27-এর জন্য। কমেন্টে জানাবা ক্লাসটা করার পরে যে ভাইয়া আসলেই কি আমি এসএসসির মতো এইচএসসিতেও পড়াইতে পারতেছি কিনা, ঠিক আছে। ওকে, তো দেখো ভাইয়া রাশি, প্রথমে আমরা রাশি শিখবো। রাশি কি ভাইয়া? রাশি হচ্ছে যা কিছু পরিমাপ করা যায়, যা কিছু পরিমাপ করা যায়। কি বলছি? যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। তো রাশি হচ্ছে আসলে যা কিছু পরিমাপ করা যায় সেটাই হচ্ছে রাশি। তো আমরা হচ্ছে ভেক্টরে একটু বিস্তারিত মানে অনেক জিনিস আছে প্রথমের দিকে আর কি, যে ভেক্টরের প্রকারভেদ টকারভেদ ওইগুলো আমরা ভালো মতো পড়ে দেন সূত্রতে যাব বা মেইন কনসেপ্টগুলোতে যাব। কনসেপ্টগুলো আসলে ভালো মতো বোঝানো, যেটা ওটা ফিল করা যায়, বাট এগুলো তো জাস্ট যেইভাবে দেখতেছো ওইভাবে, এগুলো তো আর মুখস্থ ব্যাপার সেপার। যাই হোক, এই যে রাশি হচ্ছে দুই প্রকার এখানে দেখতেছো, বাট আরেকটা রাশি আছে টেনসর রাশি। দেখো এই যে স্কেলার রাশি একটা, ভেক্টর রাশি একটা, আরেকটা আছে টেনসর রাশি। এই টেনসর রাশিও ওইখানে রাখছি, আমি এটা নিয়ে হালকা পাতলা একটু আলোচনা করবো, ঠিক আছে। আচ্ছা, টেনসর রাশি ওটা দেখবো। স্কেলার রাশি কোনটা ভাইয়া? যেইটার মান আছে, ভালো করে বুঝো, স্কেলার রাশি কোনটা? যেইটার মান আছে কিন্তু দিক নাই, ওইটা হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কোনটা? যেটার মানও আছে দিকও আছে, ওইটা হচ্ছে ভেক্টর রাশি। কি বলছি? যেটার মান আছে কিন্তু দিক নাই, এটা হচ্ছে স্কেলার রাশি। আর যেটার মানও আছে দিকও আছে, ওইটা হচ্ছে ভেক্টর রাশি। লাইক আমরা যদি একটু বিস্তারিত দেখি যে স্কেলার রাশি কোনটা, এই সুন্দর মতো এখানে লেখা আছে, যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, ভালো করে বুঝো, শুধুমাত্র মানের প্রয়োজন হয়, তাকে স্কেলার রাশি বলে, ঠিক আছে। উদাহরণ হিসেবে দেখো, ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, দূরত্ব, দ্রুতি, চাপ। এই চাপ হচ্ছে অনেকটা টেনসর রাশির মধ্যেও পড়ে, এটাকে তোমার হচ্ছে স্কেলার রাশি বলা হয়। যাই হোক, কাজ, শক্তি, ক্ষমতা, এই যা আছে সবগুলোই আসলে কি ভাইয়া? স্কেলার রাশি। কারণ দেখো এই প্রত্যেকটা জিনিসই দিক ছাড়া শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায়। লাইক আমার বর হচ্ছে 10 কেজি, এটা আমার বর না, মনে করো আমার বর হচ্ছে 55 কেজি। কথার কথা লিখলাম, তোমরা আবার মনে করে না যে 55 কেজি। এই যে আমার বর 55 কেজি, এটা কি আমার বলা লাগছে যে আমার বর উত্তর দিকে 55 কেজি? না, এটা বলা লাগে নাই, শুধুমাত্র মান বলছি যে আমার বর 55 কেজি হয়ে যেতেছে। তো যেটা প্রকাশ করতে শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন নাই, ওইটা স্কেলার রাশি। তারপরে দেখো এই যে তাপ কত জুল, তারপরে দূরত্ব, তারপরে হচ্ছে স্মরণ। এইগুলা দূরত্ব যে স্কেলার আর স্মরণ যে ভেক্টর রাশি, এগুলো আমরা এসএসসিতেই পড়ে আসছি, সো এগুলো নিয়ে ঝামেলা হওয়ার কথা না, জানি আমরা, ঠিক আছে। কাজ, শক্তি, এখানে যাই লিখছি কোনোটা প্রকাশ করতে দিকের প্রয়োজন হয় না, শুধুমাত্র মানের প্রয়োজন হয়, এই জন্য এগুলো স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কি ভাইয়া? ভেক্টর রাশি হচ্ছে, দেখো ভেক্টর রাশি হইতেছে যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, মানও লাগে দিকও লাগে, তাকে ভেক্টর রাশি বলে। লাইক স্মরণ, তোমরা সবাই দেখেছো স্মরণ মানে কি? মনে করো কেউ একটা এই এ স্থান থেকে যাত্রা শুরু করছে, বি স্থানে যাবে, তার মনে করো এ স্থান হচ্ছে কি ভাইয়া? যাত্রাস্থান, আর বি হচ্ছে গন্তব্যস্থান। সো আমরা জানি যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের সরাসরি যে দূরত্বটা, এটা হচ্ছে স্মরণ, ঠিক আছে। তো দেখো স্মরণ প্রকাশ করতে হলে আমাকে নির্দিষ্ট দিক দেওয়া লাগবে, যে এ থেকে বি,
এই যে এ থেকে বিটা কোন দিকে, উত্তর দিকে পশ্চিম দিকে না 50 ডিগ্রি অ্যাঙ্গেলে না 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা পারফেক্টলি বলা লাগে। স্মরণের ক্ষেত্রে দেখো একদম যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের সরাসরি দূরত্ব, এটাই হচ্ছে স্মরণ। তো এটা হচ্ছে ভেক্টর রাশি, এটা নির্দিষ্ট দিক লাগে। আর দূরত্বের ক্ষেত্রে তুমি মনে করো এ থেকে বিতে যাইতেছো, এইভাবে আঁকা বাঁকাভাবে যেইভাবে ইচ্ছে গিয়ে ওইভাবে যাও, কোনো ঝামেলা নেই। এটা হচ্ছে দূরত্ব, এইভাবে গিয়ে এইভাবে ঘুরে ফিরে এখানে আসা ঝামেলা, ওটাই দূরত্ব। যে এ থেকে বিতে গেছো তুমি এইভাবে গিয়ে গেছো, তো এখানে কোন দিক দিয়ে কোন দিকে গেছো এটা কি আমার জানা লাগছে? জানা লাগে নাই। জাস্ট কত মিটার গেছো, মনে করো 100 মিটার, এটা হচ্ছে আমার দূরত্ব। বাট স্মরণের ক্ষেত্রে এই যে এ থেকে বি এর সরাসরি দূরত্ব যেটা, যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের সরাসরি একটা দূরত্ব, এটাকে একটা নির্দিষ্ট দিক দিয়ে প্রকাশ করা যায়, সোজা গেছে, ঠিক আছে? এজন্য এটা হচ্ছে ভেক্টর রাশি। স্মরণের সাথে তোমার বেগ আসে, ত্বরণ আসে, তারপরে বল। এই যে বল একটা নির্দিষ্ট দিকে প্রয়োগ করা লাগে। তোমরা দেখছো এই যে এই একটা বস্তু, এটার উপর যদি তুমি বল প্রয়োগ করো, লাইক এফ বল প্রয়োগ করছো, এটা এই দিকে প্রয়োগ করছো। অনেক ক্ষেত্রে দেখবা তোমার হচ্ছে এই যে অনেক ক্ষেত্রে দেখবা এইভাবে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলেও বল প্রয়োগ করা হয়, ঠিক আছে? লাইক ভূমির সাথে এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বল প্রয়োগ করছে। তো বলের একটা নির্দিষ্ট দিক থাকে, বুঝছো? বলের নির্দিষ্ট দিক থাকে, এজন্য বল হচ্ছে আমাদের কি ভাইয়া, বল হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে? স্মরণ, বেগ, ত্বরণ, বল এবং ওজন। ওজন যেটা, এই ওজন হচ্ছে, দেখো ওজন কিভাবে কাউন্ট করা হয়? ওজন W=mg, আমরা সবাই জানি। বর হচ্ছে স্কেলার, বাট ওজন হচ্ছে ভেক্টর রাশি। কারণ দেখো ওজনটা কাউন্ট হয় কিভাবে, এই অবিকর্ষজ ত্বরণ, মানে একটা বস্তু এখানে রাখা আছে, তাকে ছেড়ে দিলে কি হয় ভাইয়া, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে মানে ত্বরণের নিচের দিকে নামবে, এটাই তো। তো এই ওজনটা কাজ করে কোন দিকে? নিচের দিকে। লাইক মনে করো আমি এখানে দাঁড়াই আছি, আমার ওজনটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। লাইক পৃথিবী আমাকে টানতেছে, সো ওজন নিচের দিকে কাজ করতেছে, একটা দিকে কাজ করতেছে। দেখো একটা নির্দিষ্ট দিকে কাজ করতেছে, সো ওজনের দিক আছে। আর মান তো অবভিয়াসলি আছে, ওজনের মান 50 নিউটন হইতে পারে, 200 নিউটন হইতে পারে, ওজনের একটা মান হয়, সাথে দিক হয়, এজন্য ওজন হচ্ছে ভেক্টর রাশি। সো এগুলো আমরা দেখলাম। তারপরে এখানে একটা কোয়েশ্চেন ছিল, আমি স্কিপ করে আসছি, সেটা হচ্ছে কাজ কিভাবে স্কেলার রাশি। এটা আসলে তোমরা যারা কাজ শক্তি ক্ষমতা পড়ছো অলরেডি চ্যাপ্টার ক্লাস 10-এ, তোমরাই জানো যে কাজের সূত্র হচ্ছে কাজ W F.S, ঠিক আছে? মানে বল এবং বলের দিকে স্মরণের উপাংশের গুণফলটাই হচ্ছে কাজ, ঠিক আছে? তো এটাকে ভেক্টর দিয়ে যদি লিখো আর কি, F.S এইভাবে লিখা লাগে, মানে ভেক্টরের ডট গুণন যেটা, ঠিক আছে? মানে বল ভেক্টর যদি হয়, স্বর্ণ যদি ভেক্টর হয়, এদেরকে ডট গুণন করলে যেই মানটা পাও এটা হচ্ছে আমাদের কাজ। কাজ দিয়ে শুধুমাত্র মান আমরা হচ্ছে পরিমাপ করি, ঠিক আছে? সো এত জুল বা হচ্ছে মনে করো কাজ W=Fs cos θ, এটা আমরা জানি। যাই হোক, সো কাজের ক্ষেত্রে দেখো আমরা ডট গুণফল ইউজ করি। তো ডট গুণফল ইউজ করলে সবসময় হচ্ছে যে আনসারটা আসে ওইটা হয় স্কেলার রাশি, ঠিক আছে? আর ভেক্টরের ক্ষেত্রে ক্রস গুণফল করলে, এটা সামনে আরও বিস্তারিত জানবা, যাই হোক, ক্রস গুণফল করলে আসে ভেক্টর রাশি, এটার আনসার আসবে ভেক্টর রাশি। আর ডট গুণ করলে কি আসবে ভাইয়া? ডট গুণ করলে আনসার আসবে স্কেলার। সো যেহেতু কাজ কিন্তু মূলত বল এবং স্মরণের ডট গুণফল, ঠিক আছে? ডট গুণফল, ভেক্টর যদি ভেক্টর আকারে বল এবং স্মরণ থাকে দিলে তাদের ডট গুণফলের মানই হবে কাজ, ঠিক আছে? এই জন্য ডট গুণফলের আনসার সবসময় স্কেলার রাশি আসে, এজন্যই হচ্ছে কাজ একটা স্কেলার রাশি। বাট কাজের ক্ষেত্রে দেখো স্কেলার রাশি তো বুঝছি, মানে কাজের ক্ষেত্রে কাজের সংজ্ঞাটা দেখে আমরা একটু বোঝার ট্রাই করি। কাজের সংজ্ঞাটা হইতেছে, মনে করো বল এবং বলের দিকে স্মরণের উপাংশের গুণফলটাই কাজ। লাইক এই বস্তুর উপর তুমি এই দিকে বল প্রয়োগ করছো, ঠিক আছে? এই দিকে বল প্রয়োগ করছো, ঠিক আছে? এটার স্মরণও এই দিকে হইছে, তো তখন বল এবং স্মরণের জাস্ট গুণফলটা করে ফেললা। বাট বল এই দিকে প্রয়োগ করছো, স্মরণ হইছে মনে করো এই দিকে, এখানে 30 ডিগ্রি কোণ করে, তখন তোমার কাজ বের করতে হলে কি করা লাগবে? এই যে বলের দিকে স্মরণের উপাংশটা বের করা লাগবে। তো স্মরণের উপাংশটা হচ্ছে মানে কোন দিকে হবে? যে নিচের দিকে, এটা হবে স্মরণের উপাংশ। যাই হোক, তখন আর কি এই যে বলের দিক আর স্মরণের দিকটা আমাদের কাউন্ট হইতেছে না, জাস্ট বলের মানটা আর স্মরণের উপাংশের মানটা কত, এই মান নিয়ে আমরা থাকি আর কি। তো দিক কোনো সময় হিসাবে আসে না, এজন্য আর কি আমরা কাজকে ভেক্টর রাশি বলতে পারি না, কাজ আসলে স্কেলার রাশি হয়, ঠিক আছে? বুঝছো? ওকে, আচ্ছা, ভেক্টরের প্রয়োজনীয়তা তো আমরা দেখতেছি। ভেক্টর এই যে দিক টিক এগুলা জিপিএস সিস্টেম যেটা আছে, এটা তো পুরো ভেক্টর ইয়েটা, মানে দিক কত দৈনন্দিন জীবনে ভেক্টর কীভাবে ইউজ হইতেছে তুমি ভালো করে বুঝতেছো। লাইক মনে করো তুমি এই জায়গা, আমি যে স্টুডিওতে আছি, ঠিক আছে? আমি যদি একটা নির্দিষ্ট একটা বলতে চাই কাউকে যে আমি রামপুরা বাজার থেকে লাইক পশ্চিম দিকে এত ডিগ্রি পশ্চিমে আসি,
ঠিক আছে, বা এত মিটার দূরত্বে আছি, মানে একটা নির্দিষ্ট দিক দিয়ে কিন্তু আমি বলতে পারবো আমার অবস্থানটা। ঠিক আছে, তারপরে হচ্ছে মনে করো তোমরা হচ্ছে সামনে আরও ত্রিমাত্রিক জিনিসপাতি শিখবা, তখন দেখবা যে আসলে ভেক্টর কীভাবে দৈনন্দিন জীবনে কাজে আসে। ঠিক আছে, জিপিএস সিস্টেম, তারপরে হচ্ছে আরও হিউজ যেগুলো আছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভেক্টরের প্রয়োজনীয়তা আছে। সেইটা আমার বলার আর কিছু নাই। ভেক্টরের প্রকাশ, ভেক্টরকে তুমি কিভাবে প্রকাশ করতে পারবা? এই যে ভেক্টরকে অক্ষরের মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায় দেখো। সো ভেক্টর লাইক মনে করো সরলরেখা বা জ্যামিতিক উপায়ে প্রকাশের জন্য একটা তীর চিহ্ন ইউজ করা হয়। লাইক মনে করো এই যে এ, এটা বি, ঠিক আছে। সো এ বি ভেক্টর যদি আমি বুঝাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে, যে এ টু বি আছে না, এটার মধ্যে এই যে এইভাবে হচ্ছে এইভাবে একটা তীর চিহ্ন দিতে হবে, যেটা দিয়ে বুঝাইতে হবে যে এ বি হচ্ছে একটা ভেক্টর রাশি। ঠিক আছে, এটা হচ্ছে জ্যামিতিক উপায়। আর লেখার সময় লাইক মনে করো এই যে এ বি, এ থেকে বিতে গেছে, এই এ বি পুরোটা একটা ভেক্টর রাশি। এক্ষেত্রে কী করা লাগবে, এক্ষেত্রে এই যে এ বি আছে না, এই এ বি এর উপর একটা তীর চিহ্ন দিতে হবে। তীর চিহ্ন দিলে এটা হচ্ছে কী হবে, তোমার ভেক্টর রাশি প্রকাশ করবে। বা শুধু মনে করো এই পুরোটার মান আমি ধরলাম পি। ঠিক আছে, তাহলে শুধু আমি পি যদি লিখি তাহলে এই পি এর উপর কী দিতে হবে, এটা ভেক্টরের সাইন দিতে হবে, এটা হবে আমাদের ভেক্টর রাশি। বুঝতেছো? ওকে, তাইলে আরেকটা ওয়ে আছে দেখো, এবি তো বুঝলাম, বা মনে করো আমরা একটা অক্ষরই দেখি, এটা অক্ষরই দেখি, আচ্ছা এবি দেখলাম, ঠিক আছে, বা আরেকটা অক্ষর দেখলাম হচ্ছে পি, এই যে পিও শুধু একটা অক্ষর যদি থাকে এটার উপরে এইভাবে তীর চিহ্ন দিতে হবে। অথবা শুধুমাত্র উপরে টান দিয়েও প্রকাশ করা যায়, শুধুমাত্র উপরে এইভাবে টান দিয়ে তুমি ভেক্টর রাশি প্রকাশ করতে পারবা। আবার অনেক ক্ষেত্রে এটা নিচে টান দিয়েও প্রকাশ করা যায়, নিচে টান দিয়েও প্রকাশ করা যায়। ঠিক আছে, বুঝছো? বাট নিচে টান দেওয়ার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ছোটো অক্ষর ইউজ করা হয়। তো সিঙ্গেলভাবে এইভাবে তুমি এইগুলোই মনে রাখো যে উপরে তীর চিহ্ন দেওয়া যায়, এইভাবে উপরে টান দেওয়া যায়, অথবা নিচে টান দিয়ে এইভাবে ভেক্টর রাশি প্রকাশ করা যায়। ঠিক আছে, ওকে ওকে। দুইটা স্কেলার রাশি গুণ করলে সর্বদা একটি স্কেলার রাশি পাওয়া যায়, আমরা জানি। মানে স্কেলার রাশি মানে কি, শুধু মান আছে দিক নাই। সো আমরা দুইটা স্কেলার রাশি যদি গুণ দেই, লাইক মনে করো ভর, ঠিক আছে, ভর স্কেলার রাশি, ঠিক আছে। তারপরে আর কি কি আছে স্কেলার রাশি, স্কেলার রাশিতে আমরা পরে আসছি, লাইক বর, দৈর্ঘ্য। মনে করো বর এবং দৈর্ঘ্য দিয়ে যদি আমরা গুণ দেই, কথার কথা, বর এবং দৈর্ঘ্য যদি আমরা গুণ দিই, বর মানে কি, এই যে লাইক 10 কেজি একটা বর আছে, দৈর্ঘ্য 5 মিটার আছে, কথার কথা। আমি 10 আর এই 5 যদি গুণ দিই, এটা আনসার কি আসবে, 5 10 50, এটা মান আসবে, যে এটা স্কেলার রাশি আসবে। বাট ভেক্টর রাশির ক্ষেত্রে, ভেক্টর এটা জানবা। তারপরে দেখো ভেক্টর রাশির ক্ষেত্রে গুণ করলে, দুইটা ভেক্টর রাশির গুণ করলে কোনো ক্ষেত্রে স্কেলার রাশিও আনসার আসতে পারে, ঠিক আছে, কোনো ক্ষেত্রে ভেক্টর রাশিও আনসার আসতে পারে। বুঝছো? আচ্ছা, তো কোন সময় এটা হয় দেখো, ভেক্টর রাশি এক মনে করো এ একটা ভেক্টর রাশি, তারপরে বি একটা ভেক্টর রাশি, এই দুইটা ভেক্টর রাশি। সো এদের যদি ডট গুণন করো, যখন তুমি এদের ডট গুণ করবা তখন যে আনসারটা আসবে ওইটা হবে স্কেলার। ডট গুণন করলে এটার আনসার আসবে স্কেলার রাশি, আনসার আর কি, আনসারটা স্কেলার রাশি আসবে। আর যখন এদের ক্রস গুণন করবা, এটাকে বলা হয় ভেক্টর গুণন বা ক্রস গুণন। যখন ক্রস গুণন করবা তখন এটার আনসার আসবে ভেক্টর রাশি। এখান থেকে যে আনসার আসবে এটা আসবে ভেক্টর রাশি। তো এই ডট গুণন ক্রস গুণন সামনে গেলে যখন পাবা তখন আরও বিস্তারিত বুঝবা। বাট আগে মনে করো আমি দিয়ে দিলাম, স্পয়লার দিয়ে দিলাম, যে ভেক্টর রাশি, দুইটা ভেক্টর রাশি গুণ করলে সবসময় যে ভেক্টর রাশি আনসার আসবে এরকম না, কোনো ক্ষেত্রে স্কেলার রাশি আসতে পারে, কোনো ক্ষেত্রে ভেক্টর রাশিও আসতে পারে। ঠিক আছে, ওকে। এরপরে আসো, দেখো ভেক্টরের প্রকারভেদ আমরা পড়বো, মানে অনেক প্রকারের ভেক্টর আছে আমরা ভালো করে জানি। এর মধ্যে বইয়ে যেগুলো দেওয়া আছে এগুলোই পড়বো, অনেকগুলো স্কিপ করবো যেগুলোর প্রয়োজন নাই, বাট যেগুলো দরকার আমরা পড়বো। দেখো ফার্স্টে হচ্ছে স্বাধীন ভেক্টর, এগুলো জানতে হবে, এগুলো বেশিরভাগ মেডিকেলে কাজে আসে। ঠিক আছে, অনেকে এগুলো না পড়েই ভেক্টর শুরু করে দেয় আর কি। আমরা এই যে প্রকারভেদগুলো জানাই দিচ্ছি যে ভেক্টর কী কী টাইপের হইতে পারে। মেইন ক্লাস এখনও শুরু হয় নাই, মনে করো লেকচার 2 বা 3 থেকে শুরু হইতে পারে। এই যে স্বাধীন ভেক্টর, এই স্বাধীন ভেক্টরটা কি, এই যে মনে করো তোমাকে দেখাই, এটা একটা ভেক্টর, ঠিক আছে, এটা একটা ভেক্টর রাশি, হ্যাঁ, এটার কোনো নির্দিষ্ট পাদবিন্দু নাই, আমি যেই জায়গায় ইচ্ছা ওই জায়গা থেকে স্টার্ট করতে পারতেছি। বাট তোমাকে যদি বলে দেই যে এই এ বিন্দু আছে, এই এ বিন্দু থেকে একটা ভেক্টর রাশি স্টার্ট করতে হবে, তখন তুমি কি করবা, এই যে এ বিন্দু থেকে স্টার্ট করবা, বুঝতেছো? অথবা মনে করো একটা অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর এইভাবে করা লাগে। দেখো অবস্থান ভেক্টর হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে কোনো
বিন্দুর অবস্থান বোঝাতে যে ভেক্টর ব্যবহার করা হয় এটা অবস্থান ভেক্টর। এটা মনে করো হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তো এটা মূল বিন্দু। সো মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান বা কোনো বস্তুর অবস্থান কোথায় আছে ওইটা বুঝাইতে যে ভেক্টরটা ইউজ হয় এটা হচ্ছে অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টরের ক্ষেত্রে যেটা করা লাগে, দেখো এটা মনে করো একটা বিন্দু পি বিন্দু, তখন এই বিন্দুটার অবস্থান কোথায় আছে এটা বোঝানোর জন্য কি করতে হবে, এই যে ভেক্টরটা এইভাবে দেখো, এই যে মূল বিন্দু থেকে স্টার্ট করে এখানে দিতে হবে, ঠিক আছে। তো এটা একটা নির্দিষ্ট বিন্দু থেকে স্টার্ট হইতে হবে, এটা নির্দিষ্ট বিন্দু থেকে স্টার্ট হইতে হবে। দেখো যেটার আদি বিন্দু ফিক্সড, আদি বিন্দু ফিক্সড। সো আদি বিন্দু যদি ফিক্সড থাকে মানে এটা ভেক্টর কোন জায়গা থেকে শুরু হবে, ভেক্টরের আদি বিন্দু যদি বা পাদবিন্দু যেটা আছে ওটা যদি ফিক্স থাকে তাহলে এটা স্বাধীন ভেক্টর না, এটা স্বাধীন না, এটা পরাধীন, পরাধীনও না, সীমাবদ্ধ ভেক্টর এটাকে বলে যদি ফিক্স থাকে। আর যদি ফিক্স না থাকে, লাইক মনে করো তুমি এই যে এ বি একটা ভেক্টর রাশি, তুমি এখান থেকে স্টার্ট করছো, এই সেমটাকে তুমি মনে করো এখান থেকে স্টার্ট করলা, মানে তোমার যেই জায়গা থেকে ইচ্ছা, তোমার যেই জায়গা থেকে ইচ্ছা ওই জায়গা থেকেই তুমি এটাকে স্টার্ট করতে পারতেছো ভেক্টর রাশিটাকে, মানে এটার পাদবিন্দুটা ফিক্স না, ইচ্ছে মতো নেওয়া যায়, ঠিক আছে। তখন এটাকে স্বাধীন ভেক্টর বা মুক্ত ভেক্টর বলা হয়, ঠিক আছে। এরপরে আছে সীমাবদ্ধ ভেক্টর। তাহলে সীমাবদ্ধ ভেক্টর কি? স্বাধীন ভেক্টর হচ্ছে যেটার পাদবিন্দু ইচ্ছে মতো মানে ব্যবহার করা যায়, যেখানে ইচ্ছা ওইখানে পাদবিন্দু ইউজ করা যায়, বা যেখানে ইচ্ছা ওখান থেকে ভেক্টর স্টার্ট করা যায়। এটা ছিল আমাদের কি ভাইয়া স্বাধীন ভেক্টর। তাহলে সীমাবদ্ধ ভেক্টর কোনটা? যেটার পাদবিন্দু ফিক্সড, মানে যেটার দেখো কোনো নির্দিষ্ট বিন্দুকে মূল বিন্দু ধরে যে ভেক্টর অঙ্কন করা হয় তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে, মানে যেটার পাদবিন্দু ফিক্সড। লাইক অবস্থান ভেক্টরের ক্ষেত্রে, অবস্থান ভেক্টরের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এই যে এটা মনে করো হচ্ছে আমাদের এক্স অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু। তাহলে তুমি যদি অবস্থান ভেক্টর নির্ণয় করতে চাও যে পি বিন্দুর অবস্থানটা কোথায় আছে নির্ণয় করবো, তখন ওইটাকে তোমাকে মূল বিন্দু থেকেই শুরু করতে হবে। এই পি বিন্দুর অবস্থান বের করতে হলে তোমাকে কি করা লাগবে, এই মূল বিন্দু থেকেই শুরু করা লাগবে। এই যে এইখান থেকেই ফিক্সড, যে এইখান থেকে তোমাকে শুরু করতে হবে। সো মূল বিন্দু থেকে শুরু করা লাগে, একটা নির্দিষ্ট বিন্দুকে মূল বিন্দু ধরে একটা ভেক্টর শুরু করা লাগে। ওই ভেক্টরটা হচ্ছে আমাদের সীমাবদ্ধ ভেক্টর, কারণ এটার পাদবিন্দুটা ইচ্ছে করলেও চেঞ্জ করা যায় না। সো যেটার পাদবিন্দু ইচ্ছে করলেও চেঞ্জ করতে পারবো না ওইটা হচ্ছে আমাদের কি, ওইটা হচ্ছে আমাদের সীমাবদ্ধ ভেক্টর। আর যেটা হচ্ছে আমরা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো, যেটা পাদবিন্দু, এটা স্বাধীন ভেক্টর, ঠিক আছে। এরপরে দেখো এখানে বলছে অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর ব্যাখ্যা করো। এটা হচ্ছে খ নাম্বার আসে কুমিল্লা বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 24-এ। যাই হোক, তো অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর কেন? কারণ অবস্থান ভেক্টর এখনো তোমরা পুরো বিস্তারিত জানো নাই, তারপরেও জানো। দেখো অবস্থান ভেক্টর কেন সীমাবদ্ধ ভেক্টর, কারণ অবস্থান ভেক্টরের ক্ষেত্রে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় এবং এই অবস্থানটা মূল বিন্দুর সাপেক্ষে নির্ণয় করা হয়। এটা একটা বিন্দু পি, এটা একটা বিন্দু কিউ। তুমি পি বিন্দুর অবস্থান নির্ণয় করতে হলে যে মূল বিন্দু থেকে স্টার্ট করে এটা নির্ণয় করতে হবে, যে মূল বিন্দু থেকে কত দূরে আছে বা কোন দিকে কি আছে। বা কিউ বিন্দুর অবস্থান নির্ণয় করবে, এটাও তোমাকে মূল বিন্দু থেকে স্টার্ট করে কিউ বিন্দুর অবস্থানটা নির্ণয় করতে হবে। দ্যাট মিনস অবস্থান ভেক্টরের ক্ষেত্রে মূল বিন্দু বা পাদবিন্দু যেটা ফিক্সড, এজন্য অবস্থান ভেক্টর হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। কারণ যদি আমাদের পাদবিন্দু বা মূল বিন্দুটা, ভেক্টরের পাদবিন্দুটা যদি ফিক্সড থাকে তাহলে এটা সীমাবদ্ধ ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টরের ক্ষেত্রে তার পাদবিন্দুটা হচ্ছে এই যে মূল বিন্দু, যেটা এটাই পাদবিন্দু, এই 0, 0টাই হচ্ছে পাদবিন্দু, ঠিক আছে। তাহলে এটা যেহেতু ফিক্সড এজন্য হচ্ছে এটা সীমাবদ্ধ ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর কেন সীমাবদ্ধ ভেক্টর? কারণ অবস্থান ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট, ইচ্ছা করলে চেঞ্জ করা যায় না, এজন্যই হচ্ছে এটা কি ভাইয়া, এটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। আশা করি বুঝতে পারছো। এরপরে আসো সদৃশ ভেক্টর। কি লেখা? সদৃশ ভেক্টর। এই সদৃশ ভেক্টর কি ভাইয়া? সদৃশ ভেক্টর হচ্ছে যদি কয়েকটা ভেক্টর, ভালো করে বুঝো, এই যে লেখা আছে দুই বা ততোধিক সমজাতীয় মানে কি? দেখো এই যে তুমি মনে করো এই যে ভেক্টর রাশিটা আছে এ ভেক্টর, এটার মান 10 নিউটন, কথার কথা। তার মানে এটা বল, এই ভেক্টর দ্বারা বল প্রকাশ করলা, এই ভেক্টর দ্বারা আবার তুমি মনে করো ত্বরণ প্রকাশ করলা, ঠিক আছে। তাহলে তো হইলো না, একটা হচ্ছে বল একটা সরণ, এইভাবে হয়ে গেলে তো হবে না। মানে বল হইলে এটা বল হইলে এটাও বল হইতে হবে। সমজাতীয় মানে জাত সমান, একটা বল হইলে আরেকটা বল, একটা ত্বরণ হইলে আরেকটা ত্বরণ, একটা ব্যাগ বুঝাইলে আরেকটা ব্যাগ, ঠিক আছে। তো এই জন্য এই যে সমজাতীয়টা বুঝাইতেছে। তো সংজ্ঞাটা বুঝো, দুই বা ততোধিক সমজাতীয় ও অসমমান, মানে মান সমান না, ঠিক আছে। সমজাতীয় অসমমানের ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে সদৃশ বা সমান্তরাল ভেক্টর বলে। দেখো মানে একই দিক একই, মনে করো এই যে একটা ভেক্টর এই দিকে আছে, তার ঠিক সেম দিকে মানে তার সমান্তরালে সেম দিকে আরেকটা ভেক্টর এই যে আছে, ঠিক আছে। এখানে মনে করো আরেকটা ভেক্টর এইভাবে আছে। তো এটা মনে করলাম হচ্ছে আমরা এ ভেক্টর,
এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। সো এরা কি ভাইয়া, এরা দেখো পরস্পর সমান্তরাল, সমান হওয়া লাগবে না। এটা যদি ছোট হয় ঝামেলা নাই, ছোট হইলেও ঝামেলা নাই, মানে সমান হওয়া লাগবে না, শুধুমাত্র একই দিকে যদি থাকে, দেখো একই দিকে ক্রিয়া করলেই তাদেরকে সদৃশ ভেক্টর বলে, সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর। মানে কি হবে দেখো, সদৃশ আর সমান্তরাল কি করা লাগবে, সমান হওয়া লাগবে না, তাদেরকে জাস্ট একই দিকে ক্রিয়া করা লাগবে, ঠিক আছে। তো সদৃশ ভেক্টরের শর্ত কি বা বৈশিষ্ট্যগুলো কি ভাইয়া, ভেক্টর দয় বা তুমি 3টা বা 4টা 5টা 6টা যতটা ইচ্ছা ভেক্টর নাও, এগুলো সমজাতীয় হইতে হবে এবং এদের মান সমান হবে না, অসমান। লাইক আমি বলি সমান হইলেও এটা সদৃশের মধ্যে পড়ে, এটা যে শুধুমাত্র অসমান হইতে হবে তা না, সমান হইলে এটা সদৃশের মধ্যে পড়ে। বাট একটু পরে জানবা সমান ভেক্টর, এই সমান ভেক্টর মানে যখন দুইটা ভেক্টর সমান হয়ে যায়, ঠিক আছে, এই সেম কাহিনীতে যখন সমান হয়ে যায় তখন এটা সমান ভেক্টর হয়ে যায় আর কি। বাট সমান ভেক্টরটাই আসলে সদৃশ ভেক্টরের শর্ততেই পড়ে, ঠিক আছে, বুঝছো। তো দিক একই। আচ্ছা, অসমমান এটা যে ফিক্স ধরাই লাগবে এটা না, ঠিক আছে। তুমি এটাকে হচ্ছে বাদ দিয়ে বাকিটা চিন্তা করো, তুমি এটাই চিন্তা করো যে দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, এই যে অসমমান বাদই দিয়ে দাও, তুমি এটাই চিন্তা করো দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তারাই সদৃশ ভেক্টর। বাট সমান যদি হয়ে যায় আর কি, তাহলে ওইটাকে তুমি সমান ভেক্টরটা প্রায়োরিটি বিষয়টাকে আগে বলবো যে এটা সমান ভেক্টর, ঠিক আছে। ওকে, এগুলার দিক একই, এটা ফিক্সড। এই যে এটা হচ্ছে মেইন পয়েন্ট যে দিক একই দিকে হইতে হবে, সদৃশ ভেক্টরের ক্ষেত্রে দিক একই দিকে হওয়া লাগবে। আর ভেক্টরদের সমান্তরাল হবে, দিক একই দিকে হওয়া মানে কি অবশ্যই সমান্তরাল হবে। এদের মধ্যবর্তী কোণ কত হবে, 0 ডিগ্রি। দেখো যেহেতু একই দিকের দিক, এটা যে ডিগ্রি অ্যাঙ্গেলে যেতেছে এটাও সেম ডিগ্রি অ্যাঙ্গেলে, তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। মনে করো এই যে এটাকে যদি তুমি এখানে উপরে তুলো, তাদের মধ্যবর্তী কোণটা কত হবে, এই যে এটা কত, দুইটার দিক একই, মানে দিক একই, তো এটা ওইদিকে এটা ওইদিকে, তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে, ঠিক আছে। ওকে, এরপরে সমান ভেক্টর, এই যে সমান ভেক্টর আছে। এই সমান ভেক্টর কি ভাইয়া, সমান ভেক্টরটা হইতেছে দুইটা ভেক্টরের যদি দিকও সমান হয়, মানও সমান হয়। এই যে এটা একটা ভেক্টর, ঠিক আছে, এই এটা কতটুকু দেখো, মনে করো আমি ধরলাম এটা পি ভেক্টর ধরলাম, সেম আর একটা ভেক্টর নিছি, এটাও যতটুকু সেম ঠিক সমান আর কি, সমান হইতে হবে। এটার মান সমান, ঠিক আছে। পি ভেক্টর এটা মনে করো কিউ ভেক্টর, বুঝছো। তো দিক হয়ে কি হইতে হবে, মানও সমান হইতে হবে। দেখি যে পি ভেক্টরের মান এবং কিউ ভেক্টরের মান সমান হইতে হবে। তোমরা আসলে জানো না যে পি ভেক্টরের এটা দ্বারা যে মান প্রকাশ করা হয়, আমি এটা আগে তোমাদের বুঝিয়ে আসি। এই যে এখানে দেখেন, এই যে এগুলো তো ভেক্টরের প্রকাশ, বাট ভেক্টরের মানের প্রকাশ হইতেছে, মনে করো এই এবি ভেক্টরের মান কত এটা লিখতে চাই, তোমাকে এইটা করা লাগবে যে এবি ভেক্টরের সাইডে দিয়ে পরম চিহ্ন ইউজ করলে ওইটা ওই ভেক্টরের মান বোঝাবে। এই যে সিঙ্গেলভাবে যদি থাকে এই পি ভেক্টরের পি ভেক্টরের মান তুমি হচ্ছে এই যে পি ভেক্টর আছে না, এইভাবে ইউজ করতে পারবা। অথবা চাইলে শুধুমাত্র পিও যদি লিখো, শুধুমাত্র ভেক্টর সাইন না দিয়ে শুধুমাত্র পি যদি লিখো, তাহলে ওটাও পি ভেক্টরের মান বোঝাবে, বুঝছো, ঠিক আছে। ওকে, তো সমান ভেক্টরের ক্ষেত্রে দিকও একই হইতে হবে, আবার মানও সমান হইতে হবে, তখনই সমান ভেক্টর। এই যে এইটাই সমজাতীয় দুটি ভেক্টরের মান সমান ও দিক একই হইলে তাদেরকে সমান ভেক্টর বলে। আর এটার বৈশিষ্ট্য কি, এরা সমজাতীয় হবে, মানে কি হবে, দিকে কি হবে, ভেক্টরদের সমান্তরাল হবে, মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি, এই যে এটা দ্বারা কোণ বুঝিয়ে দিয়েছে, এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আর কি 0 ডিগ্রি। কেন, কারণ তারা সমান্তরাল, দুইটা রাশি সমান্তরাল যদি হয় এবং দিক যদি একই হয় তাহলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আর যদি সমান্তরাল হয় দিক বিপরীত হয়, এইটা এইদিকে এটা এইদিকে, তখন মধ্যবর্তী কোণ কত হবে, 180 ডিগ্রি হবে, কারণ দিক বিপরীত। এই যে দুইটা দিক দুই দিকে, ঠিক আছে, তখন হচ্ছে এই যে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হবে, কারণ দুইটার দিক দুই দিকে, মুখ দুই দিকে। যাই হোক, ওকে, তো এখন আসো বুঝবা, আমরা সমরেখা ভেক্টরটা পড়ে ফেলি আর কি। সমরেখা ভেক্টর হইতেছে, দেখো এই সমান ভেক্টর সদৃশ ভেক্টরের মতোই, দেখো কি লেখা, যে সমরেখা ভেক্টর হইতেছে দুই বা ততোধিক ভেক্টর সমান বা অসমান হোক, কোনো ঝামেলা নাই, একই সরল রেখা বরাবর অথবা পরস্পর সমান্তরাল দিকে যদি থাকে, ঠিক আছে, তখন তাদেরকে সমরেখা ভেক্টর বলে। এটার দেখো সমরেখা ভেক্টর মানে হইতেছে হয় তারা একই রেখার মধ্যে থাকবে বা সমান্তরাল থাকবে, ঠিক আছে। বাট সে এই দিকে হইতে পারে, ঝামেলা নাই, তার মেইন কাজ হইতেছে সে একই রেখায় থাকবে, না হলে হচ্ছে সমান্তরাল থাকবে, এটাই শর্ত। সমরেখার ভেক্টরের শর্ত কি, একই রেখায়
থাকবে, ঠিক আছে, অথবা সমান্তরাল থাকবে। এটাই তার মেইন শর্ত। সমরেখা ভেক্টরের শর্ত হচ্ছে যতগুলা ভেক্টরই হোক না কেন এগুলা একই রেখায় থাকবে, নাহলে সমান্তরালে থাকবে। সে তার মান সমান নাকি অসমান, দিক কি সেম দিকে আছে ওইগুলা ম্যাটার না। এই যে এটার দিক যদি বিপরীতে হয়, লাইক পি ভেক্টর এই যে এই দিকে আছে, কিউ ভেক্টর হয় সেম দিকে, তারা কি সমান্তরাল। এই যে আর ভেক্টর মনে করে বিপরীত দিকে, এখানে আমি আরেকটা ভেক্টর দেই যেটা মনে করে যে পি ভেক্টরের সাথে এইভাবে উল্টা দিকে আছে, ছোট একটা ভেক্টর, ওটাকে দিলাম মনে করো এস ভেক্টর, ঠিক আছে, এস ভেক্টর। তো এটা একই রেখায় আছে। তো এইভাবে এইগুলা হচ্ছে তোমার কি ভাইয়া, এগুলো হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে এই যে সবগুলো এখানে যতগুলো ভেক্টর আছে পি কিউ আর এস সবগুলো আসলে সমরেখা ভেক্টরের মধ্যে পড়ে। সমরেখা ভেক্টরের শর্তটাই হচ্ছে জাস্ট সমান্তরাল, একই রেখায় থাকা মানে সমান্তরাল। দেখো সমান্তরাল অথবা একই রেখায় থাকবে, একই রেখায় থাকবে। এখানে আর কোনো শর্ত ইনক্লুড না যে তাকে সমান হইতে হবে, দিক একই হওয়া লাগবে, এগুলো কোনো কিছু ইনক্লুড না, জাস্ট এটাই তার শর্ত। এই যে দেখো দিক একই দিকে বা বিপরীত দিকে ক্রিয়া করতে পারে, ঝামেলা নাই। সো এটার বৈশিষ্ট্য হচ্ছে ভেক্টর দ্বয় সমজাতীয়, মান এক হইতে পারে না হইতে পারে, দিক বিপরীত হইতে পারে আবার এক হইতে পারে, ঝামেলা নাই, দিক বিপরীত বা সমান হতে পারে, ঠিক আছে। আর ভেক্টর দ্বয় সমান্তরাল, একই রেখায় থাকলেও তখন তারা সমান্তরাল হিসেবে কাউন্ট হবে, ঝামেলা নেই, ঠিক আছে। সমরেখা ভেক্টরটা আমরা বুঝলাম। আর সমান ভেক্টরটা দেখছিলা, সমান ভেক্টরের ক্ষেত্রে শর্ত ছিল আমাদের মানও সমান হইতে হবে, দিকও সমান হওয়া লাগবে, সমান্তরালও হওয়া লাগবে। এই যে একসাথে এতগুলা শর্ত ছিল, সমান্তরালও হওয়া লাগবে। এটা ছিল আমাদের সমান ভেক্টরের সংজ্ঞা। আর সদৃশ ভেক্টরের মধ্যে কি ছিল, সদৃশ ভেক্টরের মধ্যে ছিল যে দিক একই হওয়া লাগবে, সমজাতীয় তো লাগবেই, এটা তো এই আর কি, ঠিক আছে, দিক একই হওয়া লাগবে। তারপরে হচ্ছে মান সমান হওয়া লাগবে না, মান সমান নাও হতে পারে, কোনো ঝামেলা নাই, ঠিক আছে। বাট দিক একই হওয়া লাগবে, দিক একই হওয়া লাগবে এবং সাথে সমান্তরাল হইতে হবে, সমান্তরাল প্লাস একই দিকে হইতে হবে। বুঝছো? আশা করি বুঝতে পারছো। এবার একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসছে, সেটা হচ্ছে সকল সমরেখ ভেক্টর সমান ভেক্টর নয়, তবে সকল সমান ভেক্টর সমরেখ ভেক্টর ব্যাখ্যা করো। দেখো ভালো করে বুঝবা, এটা কুমিল্লা বোর্ড 19-এর কোয়েশ্চেন, যে সকল সমরেখ ভেক্টর সমান ভেক্টর নয়। তাইলে সমান ভেক্টরের সংজ্ঞা কি? দেখো সমান ভেক্টরের সংজ্ঞা কি, দুইটা ভেক্টর দিকও সমান হইতে হবে, মানও সমান হইতে হবে, এটা হচ্ছে সমান ভেক্টরের সংজ্ঞা। এই দুটার দিকও একই, মানও সমান, সাথে সমান্তরাল তো আছেই। বাট সমরেখর সংজ্ঞা হইতেছে, দেখো সমরেখর সংজ্ঞা হইতেছে জাস্ট ভেক্টরগুলারে সমান্তরাল থাকতে হবে, সমান্তরাল অথবা একই রেখায় থাকতে হবে, একই রেখায় থাকতে হবে। তো আমি যদি এই যে এটা একটা ভেক্টর দিলাম, ঠিক আছে, এটা একটা ভেক্টর দিলাম যেটার নাম দিলাম হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে, এ ভেক্টর, এবং এটা একটা ভেক্টর দিলাম একই দিকে দিছি, বাট এটার মান একটু কম দিলাম, ভালো করে বুঝো, একটু কম দিলাম মান, বি ভেক্টর। তো আমাদের সমরেখর শর্ততে এটা পড়ে গেছে যে এরা সমান্তরাল আছে, এই দুইটা সমান্তরাল আছে, সমান্তরাল আছে, দ্যাট মিনস এই দুইটা হচ্ছে সমরেখ ভেক্টর। বাট এটা কি, এটাকে কি আমি সমান ভেক্টর বলতে পারবো না, কেন? কজ এই দুইটার মান সমান নাই। কারণ সমান ভেক্টরের সংজ্ঞা হইতেছে, সমান ভেক্টরের সংজ্ঞা হইতেছে মানও সমান হইতে হবে, দিকও সমান হওয়া লাগবে, ঠিক আছে, সমান্তরাল হইতে হবে। এই যে এটা হচ্ছে সমান ভেক্টরের সংজ্ঞা, ঠিক আছে। তাইলে আমরা যদি এটাকে চিন্তা করি, যে সমান ভেক্টর যেটা পাইছি, এই যে এই দুইটা পরস্পর সমান্তরাল, মান তো সমান অবশ্যই আছে, যেটাই হোক, এই দুইটা পরস্পর সমান্তরাল। তো পরস্পর সমান্তরাল যখনই দেখবো এটাকে আমরা সমরেখ ভেক্টর বলতে পারবো, কজ সমরেখ ভেক্টরের সংজ্ঞা হইতেছে পরস্পর সমান্তরাল হইলেই হবে, ঠিক আছে। দ্যাট মিনস এই সমান ভেক্টরটাকে আমরা সমরেখ ভেক্টর বলতে পারবো, ঠিক আছে। বাট এই যে সমরেখ ভেক্টরটা, এই সমরেখ ভেক্টরটাকে আমরা কি করতে পারবো না, এটাকে আমরা সমান ভেক্টর বলতে পারবো না, ঠিক আছে। তাই আরেকটা মনে করো, আরেকটা ভেক্টর মনে করো এই দিক দিয়ে উল্টা দিকে বের হইলো, বিপরীত দিকে সি একটা ভেক্টর বের হইলো। তো এরা পরস্পর কিন্তু সমান্তরাল, এই যে বি এর সাথে সি সমান্তরাল, মানে তুমি এই দুটায় যদি টান দাও কখনো মানে মিলবে না এরা, ঠিক আছে, এই যে সমান্তরাল, ঠিক আছে।
তো এটা পরস্পর সমান্তরাল, সমান্তরাল কি তো আর বুঝতেছো, বাট এটার দিক উল্টা, সি ভেক্টরটা উল্টা দিকে, সি ভেক্টরটা কি ভাই উল্টা দিকে, তারপরে ওই বি আর সি বা এ বি সি সবগুলোই সমরেখা ভেক্টর, বাট এগুলো কি সমান ভেক্টর? সমান ভেক্টর না, কারণ সমান ভেক্টরের সংজ্ঞা হইতেছে দিক একই হওয়া লাগবে। দিক সমান মানে কি? দিক একই হওয়া লাগবে, এটা মেইন। দিক একই, দিক একই হওয়া লাগবে, মানে একই দিকে দিক হওয়া লাগবে। সো মানের আগে, মান সমানের আগে ফার্স্টেই দেখো দিক বিপরীত হয়ে গেছে, এটার দিক এই দিকে, এটার দিক এই দিকে, তো এটাকে তো আমরা সমান ভেক্টর বলতে পারবো না, বাট এটা কিন্তু সমরেখা ভেক্টর, কারণ সমরেখা ভেক্টরের সংজ্ঞা হইতেছে শুধু সমান্তরাল হইলে হবে। সো এজন্যই মনে করো সকল সমরেখা ভেক্টর সমান ভেক্টর হইলেও, সকল সমান ভেক্টর সমরেখা ভেক্টর, সমান ভেক্টর মানে কি তে সমরেখা ভেক্টরের মধ্যে পড়বে। সমরেখা ভেক্টর মানে কি? শুধুমাত্র সমান্তরাল হইলে হয়ে যায়, তাইলে সকল সমান ভেক্টরই সমরেখা ভেক্টর হবে, বাট সকল সমরেখা ভেক্টর সমান ভেক্টর হবে না। এই যে সকল সমরেখা ভেক্টর কি সমান ভেক্টর হবে? হবে না, ঠিক আছে, এটা মনে রাখবা। এরপরে আসো বিসদৃশ ভেক্টর। এই যে সদৃশ ভেক্টরের উল্টা এটা, ঠিক আছে, সদৃশ ভেক্টরের উল্টা। এই বিসদৃশ ভেক্টরটা হইতেছে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল, এই যে দুইটা ভেক্টর সমান্তরাল, পরস্পর সমান্তরাল, ঠিক আছে, দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল কিন্তু দিক বিপরীত। সদৃশ ভেক্টরে ছিল পরস্পর সমান্তরাল এবং দিক একই, বাট এটাতে পরস্পর সমান্তরাল। দেখো এই একটা ভেক্টর, ঠিক আছে, এই দিকে, এই যে সামনের দিকে যেতেছে পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর উল্টা দিকে আসতেছে, দিকটা বিপরীত, ঠিক আছে। মান সমান হওয়ার কোনো প্রশ্ন নাই, জাস্ট দিকটা বিপরীত, ভালো করে বুঝো। এরা পরস্পর সমান্তরাল, বাট একটা দিকে এই দিকে আর একটা দিকে এই দিকে। সো এরা পরস্পর সমান্তরাল বাট দিক বিপরীত। সো এরকম যদি হয়, দুইটা সমজাতীয় ও অসমমান, অসমমানটা রাখছে এই জন্যই তুমি যাতে সমান আর সমান ভেক্টরের সাথে যাতে এটাকে মিশিয়ে দিতে না পারে, এই জন্য অসমানটা রাখছে আর কি, যে যখন এরা অসমান হবে তখনই আসলে সদৃশ বিসদৃশ বলবো। আর সমান হয়ে গেলে আমরা কি বলবো? এটাকে সমান ভেক্টর বা সমান ভেক্টরের অপোজিট যেটা আছে ওইটা বলবো। ওই যে সমান ভেক্টরের অপোজিট ভেক্টর হচ্ছে যে বিপরীত ভেক্টর, ঠিক আছে, সমান ভেক্টরের অপোজিট হইতেছে বিপরীত ভেক্টর, ঠিক আছে। এজন্য আর কি অসমমান রাখছে, ঝামেলায় তুমি লিখতে পারো, ভুল হবে না, আর নাও লিখতে পারো। দুটি সমজাতীয় অসমমানের ভেক্টর যদি একে অপরের বিপরীত দিকে ক্রিয়া করে তাদেরকে বিসদৃশ ভেক্টর বলে। জাস্ট সমান্তরাল হোক আর একে অপরের বিপরীত দিকে ক্রিয়া করুক, তখনই হচ্ছে কি হবে? এরা বিসদৃশ ভেক্টর। এই যে এটা এই দিকে, আরেকটা কাজ করতে হবে এটার উল্টো দিকে, বাট পরস্পর সমান্তরাল হইতে হবে, এটা একটা শর্ত আছে। সমান্তরাল হইয়া একে অপরের বিপরীত দিকে থাকবে, তখন এরা এই বিসদৃশ ভেক্টর। এবং বিসদৃশ ভেক্টরের বৈশিষ্ট্য কি? এরা সমজাতীয় তো অবশ্যই থাকা লাগবে, মানও সমান হবে, ঠিক আছে। সমান হইলে এটা বিপরীত ভেক্টর হয়ে যাবে, বুঝছো? ওকে, দিক তো অবশ্যই বিপরীত, আর ভেক্টরদের সমান্তরাল তো থাকাই লাগবে, এবং এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, যেহেতু দুইটা বিপরীত দিকে, একটা এই দিকে আর একটা এই দিকে, একটা এই দিকে আর একটা এই দিকে, মানে বিপরীত দিকে, মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি, ঠিক আছে। সো বিসদৃশ ভেক্টর একদম সদৃশ ভেক্টরের বিপরীত। এটা কার অপোজিট? সদৃশের বিপরীত, সদৃশের। আর এই যে বিপরীত বা ঋণাত্মক ভেক্টর যেটা দেখতেছো, এই বিপরীত বা ঋণাত্মক ভেক্টরটা হইতেছে, দেখো বিপরীতটা বা ঋণাত্মক ভেক্টরটা হইতেছে সমান ভেক্টরের বিপরীত। এটা কি? সমান ভেক্টরের বিপরীত ভেক্টরটাই এই বিপরীত ভেক্টর আর কি, এর বিপরীত বেশি হয়ে যেতে, মানে সমান ভেক্টরের অপোজিট এটা, ঠিক আছে। ওকে, সো সমান ভেক্টরের ছিল মনে আছে, দেখো সমান ভেক্টরের সংজ্ঞা কি? সমান ভেক্টরের সংজ্ঞা ছিল দুইটা সমান মানের ভেক্টর একই দিকে ক্রিয়া করবে, ঠিক আছে, মানে দুইটা সমান এবং সমান্তরাল মানের ভেক্টর একই দিকে ক্রিয়া করবে, এটা হচ্ছে সমান ভেক্টর ছিল। বাট বিপরীত ভেক্টরের ক্ষেত্রে হইতেছে শর্ত দুইটা ভেক্টর সমান থাকবে, এই যে এই ভেক্টরটা যতটুকু, ঠিক আছে, মনে করো পি ভেক্টর, ঠিক সেম মানের, এটা যতটুকু লম্বা সেম মানের আরেকটা ভেক্টর থাকবে, মানে দুইটার মান সমান, দেখছো, দুইটা আমি একদম সমান করলাম, দুইটার মান সমান বাট দিক বিপরীত। এই পি এবং কিউ ভেক্টরের মান সমান হবে, দুইটার মান সমান বাট দিক বিপরীত, তখনই হবে এরা বিপরীত ভেক্টর, ঠিক আছে, তখনই হবে এরা বিপরীত ভেক্টর। তো তুমি যে সবসময় এটা নিচে এটা লেখা লাগবে তা না, এটা যদি এই দিকেও থাকে প্রবলেম নাই, এটা যদি এই দিকেও থাকে প্রবলেম নাই, জাস্ট এইটা যতটুকু এইটা ততটুকু হতে হবে, মানটা সমান হইতে হবে। মানটা কি হওয়া লাগবে? সমান হওয়া লাগবে, বুঝা গেছে? ওকে, মানটা সমান হওয়া লাগবে। ওকে, তো আমরা বিপরীত ভেক্টরটা দেখলাম যে সমজাতীয় দুইটা ভেক্টরের মান একই কিন্তু দিক যদি বিপরীত হয় তখন তারা এরা বিপরীত ভেক্টর বা এদেরকে ঋণাত্মক ভেক্টরও বলা হয়। কি বলা হয়? ঋণাত্মক ভেক্টর। এবং তুমি এই যে কিউ ভেক্টর যেটা আছে, এটা তো পি ভেক্টরের মানের মতো সেম মান বাট বিপরীত,
তো এই ভেক্টরটাকে তুমি মাইনাস পি লিখতে পারো। এই ফিজিক্সে মাইনাসটা ইউজ করা হয় শুধু বিপরীত বুঝাইতে। এই পি ভেক্টরের বিপরীত ভেক্টর এটা বা ঋণাত্মক ভেক্টর এটা বুঝাইতে এই যে জাস্ট এটা তো পজিটিভ, এই দিকটা পজিটিভ দোষ, এই দিকটা নেগেটিভ, যেহেতু এটাই দিকে এটা এই দিকে দুই দিকে, তো এটা যদি পজিটিভ দিক হয় এটা নেগেটিভ দিক হবে। সো এটাকে তুমি পি বললে এটাকে মাইনাস পি বলতে পারবা। ঠিক আছে, বুঝছো? কলকে দিতেছে বুঝতেছ? ওকে, ওকে। এই যে মাইনাস, যেটা এখানে মাইনাস বুঝাইছে, যে ভেক্টরের পরে মাইনাস ব্যবহার করলে তাকে বিপরীত বুঝাইছে। মাইনাস চিহ্ন দিয়েই বিপরীত। লাইক এবি ভেক্টর আছে মনে করো, আরেকটা দেওয়া আছে মাইনাস এবি, ঠিক আছে? তাহলে এই মাইনাস এবি ভেক্টরের বিপরীত। এখানে মনে করো আর ভেক্টর আছে, আরেকটা দেওয়া আছে মাইনাস আর, তাহলে এই মাইনাস আর হবে এই আর ভেক্টরের বিপরীত ভেক্টর। তাহলে আমরা বুঝলাম বিপরীত ভেক্টরে কী কী হইতে হবে, সমজাতীয় হইতে হবে, মানে কি হওয়া লাগবে, দিক বিপরীত হওয়া লাগবে। ঠিক আছে, মানে কি হওয়া লাগবে, দিক বিপরীত হওয়া লাগবে। আর বিসদৃশে ছিল দিক বিপরীত হবে, বাট মান একই হওয়া নেসেসারি না। মনে আছে বিসদৃশ ভেক্টর শিখছিলাম, ঠিক আছে? ওখানে অসম মান ছিল, মানে মান একই হয়ে গেলে আর দিক বিপরীত হয়ে গেলে এটা বিপরীত ভেক্টর হয়ে যাবে। আর যদি মান সমান না হয় বাট দিক বিপরীত হয় তখন এটা বিসদৃশ। ঠিক আছে, বুঝা গেছে? ভালো করে বুঝো। মান সমান দিক বিপরীত, ওটা কি? এটা হচ্ছে বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর, বিপরীত ভেক্টর। আর এরকম যদি হয় যে মান সমান হওয়া নেসেসারি না, মান সমান নয়, ঠিক আছে, দিক বিপরীত, তখন এটাকে বলে বিসদৃশ ভেক্টর। ঠিক আছে, আচ্ছা। এরপর আসো সমতলীয় ভেক্টর। এটা মানে কি, মনে করো একই তলে, সমতলীয় ভেক্টরটা হচ্ছে কয়েকটা ভেক্টর জাস্ট একই তলে যদি থাকে, দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থান করে তবে এটাকে সমতলীয় ভেক্টর বলে। একটা তল, লাইক মনে করো এই যে ফ্লোরের মধ্যে এখানে কয়েকটা ভেক্টর আমি দেখাইলাম, যে লাইক মনে করো তুমি হচ্ছে 1D চিন্তা করো, এটা সমতল, ঠিক আছে? মনে করো আমি এই ফ্লোরে হচ্ছে কি করলাম, এটা ফ্লোরে একটা তল, সো এটার মধ্যে মনে করো আমরা হচ্ছে এলোমেলোভাবে কয়েকটা বস্তুর উপর কয়েকটা দিক থেকে বল প্রয়োগ করলাম। ঠিক আছে, সো এই যে একই তলের উপর অনেকগুলো ভেক্টর ক্রিয়া করছি, তখন এই যে এগুলাকে সমতলীয় ভেক্টর বলে। এটা নাথিং, এটা এত সিরিয়াস কিছু না, জাস্ট এটা তল থাকবে, এই তলের মধ্যে অনেকগুলো ভেক্টর, জাস্ট দিক ঠিক সেম টেম হওয়ার কোনো শর্ত নয়, অনেকগুলো ভেক্টর কাজ করতে পারে। তো এরা যেইভাবে কাজ করে কোনো ঝামেলা নেই, এরা পরস্পর সমতলীয়, কজ এগুলা একই তলের মধ্যে কাজ করতেছে। ঠিক আছে, ওকে। এরপরে আসো কি বলছে, দুইটা সমান সমজাতীয় ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, বলছে দুইটা সমান সমজাতীয় তো মানে সমজাতীয় তো হইতে হবে, সমজাতীয় মানে কি একই জাতের, বল হইলে বল, ত্বরণ হইলে ত্বরণ, এইভাবে। দুইটা সমান সমজাতীয় ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে কিনা। সো দুইটা সমান, এই সমান বলতে সমান ভেক্টর বোঝায় নাই, মানে মান সমান, দুইটা সমান মানের ভেক্টরের লব্ধি মানে কি যোগফল আর কি, লব্ধি শূন্য হইতে পারে কিনা। তো যদি এরকম হয়, দেখো পি একটা ভেক্টর, তো এটার মান হচ্ছে 5 নিউটন, ভালো করে বুঝো। এই পি একটা ভেক্টর যেটার মান পি এর মান 5 নিউটন, মান এইভাবে শুধুমাত্র অক্ষর দিয়ে প্রকাশ করা যায়, নাহলে এইভাবেও প্রকাশ করা যায়। ঠিক আছে, এটার মান মনে করো 5 নিউটন। ঠিক আছে, তো এই ভেক্টর যদি এই দিকে ক্রিয়া করে, 5 নিউটন ভেক্টর, 5 নিউটনের এটা ভেক্টর, তো পি ভেক্টর এই দিকে ক্রিয়া করতেছে। ঠিক আছে, সো এটার মান কত, 5 নিউটন, এটার মান হচ্ছে 5 নিউটন। তো সেম ভেক্টরটা যদি বিপরীতে যদি ক্রিয়া করে, এই 5 নিউটন বলের ভেক্টরটা যদি বিপরীতে ক্রিয়া করে, তো এটা মাইনাস পি হয়ে যাবে। তখন দুইটার মান সমান, ঠিক আছে, এদের ভেক্টরের লব্ধি শূন্য হইতে পারে কিনা, শূন্য হইতে পারে। ঠিক আছে, কেন? কজ মানে যদি শুধুমাত্র মান সমান হয়, ভালো করে বুঝিও, দুইটা সমান মানের, দুইটা সমান মানের সমজাতীয় ভেক্টরের লব্ধি শূন্য হইতে পারে কিনা, পারে যদি একে অপরের বিপরীত দিকে হয়। ঠিক আছে, তখন কি হবে, দেখো তুমি যদি আমি এই বস্তুর উপর এই দিক থেকে 5 নিউটন বল প্রয়োগ করলাম
এবং এই দিক থেকে আরও 5 নিউটন বল প্রয়োগ করলাম, এটা F2 এটা F1, সেম বল দুই দিক দিয়ে প্রয়োগ করছি, তখন কী হবে, নিট বল শূন্য হবে, কজ এই 5 নিউটন বলটা এই 5 নিউটন বলকে প্রশমিত করে ফেলবে। ঠিক আছে, তুমি মনে করো এই দিকে যদি 10 নিউটন বল প্রয়োগ করো, এই দিক থেকে যদি 2 নিউটন বল প্রয়োগ করো, তখন কী করবা, এই 10 থেকে এই 2টাকে বিয়োগ দিয়ে যা আসে সেটা হবে নিট বল বা লব্ধি বল। বাট এখানে সেম মান যদি মান সমান হয়, যে এদিক থেকেও 5 নিউটন বল প্রয়োগ করছি, এদিকেও 5 নিউটন বল প্রয়োগ করছি, তো দুইটা বিপরীত দিকে যদি প্রয়োগ হয় তখন এটা লব্ধি শূন্য হইতে পারে। ঠিক আছে, ওকে। এই যে বসে সমান ভেক্টর সমান্তরাল ভেক্টর কিনা ব্যাখ্যা করো। দেখো সমান্তরাল ভেক্টর মানে কি, এই যে সমান্তরাল ভেক্টর মানে কি ভাইয়া, শুধুমাত্র সমান্তরাল হইতে হবে, লাইক কয়েকটা ভেক্টর, এই যে এইদিকে একটা ভেক্টর আছে, ঠিক আছে, এইদিকে আরেকটা ভেক্টর আছে, এই দুটা পরস্পর সমান্তরাল, এইদিকে হইতে পারে পরস্পর সমান্তরাল, মানে সমান্তরাল হইলেই কিন্তু এটা সমান্তরাল ভেক্টরের মধ্যে পড়ে। এখন বলছে তোমাকে সমান ভেক্টর সমান্তরাল ভেক্টর কি না, অবশ্যই সমান ভেক্টর সমান্তরাল ভেক্টর, কারণ সমান ভেক্টরের মধ্যে শর্তই আছে মান সমান হইতে হবে, দুইটা ভেক্টরের মান সমান হইতে হবে, দিক একই হওয়া লাগবে, এবং আরেকটা শর্ত আছে অবশ্যই সমান্তরাল হইতে হবে, অবশ্যই সমান্তরাল হইতে হবে। সো সমান ভেক্টরের সংজ্ঞার মধ্যেই আছে যে সমান্তরাল হইতে হবে, কারণ সমান ভেক্টর হইতেছে, দেখো এই যে একটা ভেক্টর পি, এই সেম মানের আরেকটা ভেক্টর সমান্তরালে এবং একই দিকে যদি ক্রিয়া করে, সেম মানের মানে দুইটার মান সমান, যে পি এবং কিউ ভেক্টরের মান সমান, এরা একই দিকে পরস্পর সমান্তরালে ক্রিয়া করলে তখন সমান ভেক্টর হয়। তাইলে সমান ভেক্টরের মধ্যেই তো সমান্তরাল ভেক্টর আছে, দ্যাট মিনস সমান ভেক্টর সমান্তরাল ভেক্টর, অবশ্যই সমান ভেক্টরই সমান্তরাল ভেক্টর, মানে সমান ভেক্টরটাকে সমান্তরাল ভেক্টর বলতে পারবা, কারণ এরা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে সমান ভেক্টরের ক্ষেত্রে। ঠিক আছে, বাট সমান ভেক্টরটাই যে সমান্তরাল ভেক্টর এরকম না, মানে সমান ভেক্টরটা সমান্তরাল ভেক্টরের মধ্যে পড়ে। ঠিক আছে, বাট সব সমান্তরাল ভেক্টর সমান ভেক্টরের মধ্যে পড়ে না। কেন? কারণ সমান্তরাল মানে বুঝাইতেছে যে এই যে এটা মনে করো এটার সাথে এটা সমান্তরাল বলতে পারবো, বাট যখনই এদের মানের ডিফারেন্স চলে আসবে, দেখো এটা মনে করো 5 নিউটন, এটা মনে করো 2 নিউটন, তো যখন মানের ডিফারেন্স চলে আসবে তখন হচ্ছে এটাকে আর সমান ভেক্টর বলতে পারবো না, বাট এটা কিন্তু সমান্তরাল ভেক্টর, যেহেতু এরা পরস্পর সমান্তরাল, তাহলে সকল সমান্তরাল ভেক্টরই সমান ভেক্টর, সকল সমান ভেক্টরই সমান্তরাল ভেক্টর, বাট সব সমান্তরাল ভেক্টর সমান ভেক্টর না। ঠিক আছে, বুঝছো? নেক্সট, এই যে বিপ্রতীক ভেক্টর হইতেছে ভাইয়া কি, দুইটা সমজাতীয় সমান্তরাল ভেক্টরের একটা মান অপরটির বিপ্রতীক, মানে বিপ্রতীক মানে হচ্ছে গুণাত্মক বিপরীত হইতে হবে, ভালো করে বুঝো। গুণাত্মক বিপরীতটা কি একটু তোমাদেরকে শিখে আসি। লাইক এই যে 5 একটা সংখ্যা আছে, এটার গুণাত্মক বিপরীত হবে 1/5, এটা কি গুণাত্মক বিপরীত। আর যোগাত্মক বিপরীত হবে, এটা পজিটিভ 5 আছে নেগেটিভ 5 হবে, এটা যোগাত্মক বিপরীত। এই যে এই 5-এর -5 হচ্ছে যোগাত্মক বিপরীত, আর 1/5 হচ্ছে ভাইয়া গুণাত্মক বিপরীত। ঠিক আছে, তো এখানে বিপ্রতীক ভেক্টরের সংজ্ঞা হইতেছে, লাইক একটা ভেক্টর মনে করে দেওয়া আছে আমাদের 4i ক্যাপ, এই আই ক্যাপটা কি পরে বুঝাবো। তো এটার বিয়ার একটা ভেক্টর যদি থাকে, যে এটার এই যে 4টা আছে, যে মান যেটা আছে এটার গুণাত্মক বিপরীত, মানে এটার মান 1/4i ক্যাপ। ঠিক আছে, তো এ ভেক্টর এইটা, বি ভেক্টর এইটা, তো এদের মান একটার আরেকটার মান যদি গুণাত্মক বিপরীত হয় তখন তাদেরকে বিপ্রতীক ভেক্টর বলে। ভালো করে বুঝি, এটা বিপ্রতীক, বিপরীত না। বিপরীতের সংজ্ঞা ছিল এরকম, দুইটার মান সমান বাট দিক বিপরীত, তখনই হচ্ছে বিপরীত ভেক্টর। বাট বিপ্রতীপের ক্ষেত্রে সমজাতীয় দুইটা ভেক্টরের মান একটা আর একটার গুণাত্মক বিপরীত হইলে তখন তাদেরকে বিপ্রতীপ ভেক্টর বলে। আর তুমি বিপরীত ভেক্টরে গেলে দেখো এটা আসলে যোগাত্মক বিপরীত। একটার মান যদি 5 নিউটন হয় তাহলে এটার মান হইতেছে -5 নিউটন। দেখছো, সো যোগাত্মক বিপরীত হইলে বিপরীত ভেক্টর, ঠিক আছে, যোগাত্মক বিপরীত হইলে বিপরীত ভেক্টর, আর গুণাত্মক বিপরীত হইলে বিপ্রতীপ ভেক্টর। আসো লিখো, এই যে দুইটা ভেক্টর যদি যোগাত্মক বিপরীত যদি হয় তাহলে ওইটা বিপরীত ভেক্টর মিন করবে। কোন ভেক্টর? বিপরীত ভেক্টর। আর দুইটা ভেক্টরের মান গুণাত্মক বিপরীত হইলে কোন ভেক্টর ইয়ে করবে ভাইয়া? বিপ্রতীপ ভেক্টর। মনে থাকবে? ওকে, সো এটাই আর কি, আর নাথিং এলস। যে এ একটা ভেক্টর, এটার মান মনে করো দেওয়া আছে কি 5 নিউটন, কথা মানে এটা ভেক্টরের মানটাকে এইভাবে প্রকাশ করা লাগে। ভেক্টরের
সামনে গেলে জানবে এটার মান মনে করো এই যে 10 আই ক্যাপ দেওয়া আছে, এটার মান মনে করো 1/10 আই ক্যাপ, ঠিক আছে। তখন হচ্ছে দেখো এটার মানটাই যে মেইন মানটা এটার গুণাত্মক বিপরীত, তখন হচ্ছে এটা বিপ্রতীপ ভেক্টর। এই যে মান কি ভাইয়া, গুণাত্মক বিপরীত, এখানে লিখতে হবে গুণাত্মক বিপরীত, দিক একই, একই দিক, ঠিক আছে। এটা তো সমান্তরাল তো হবে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, কারণ এটা একই দিকে আছে। এবারে বসে বিপ্রতীপ ভেক্টরকে সমরেখ ভেক্টর বলা যাবে কিনা, কি ভাই বিপ্রতীপ ভেক্টরকে সমরেখ ভেক্টর বলা যাবে কিনা। দেখো বিপ্রতীপ ভেক্টরের সংজ্ঞা হচ্ছে দিক একই, দিক একই, পরস্পর সমান্তরাল, মান গুণাত্মক বিপরীত, ঠিক আছে। এটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টরের সংজ্ঞা। আর সমরেখা ভেক্টরের সংজ্ঞা হচ্ছে জাস্ট পরস্পর সমান্তরাল অথবা একই রেখা আর কি, পরস্পর সমান্তরাল অথবা একই রেখায় অবস্থিত। কোনটার দিক কোন দিকে ওইটা কোনো ম্যাটার নাই, ঠিক আছে। তো বিপ্রতীপ ভেক্টরকে সমরেখা ভেক্টর বলা যাবে, বিকজ বিপ্রতীপ, দেখো বিপ্রতীপ ভেক্টর মানে কি, দিক একই, মানে এগুলো সমান্তরাল আছে। দেখো ভালো করে বুঝো, এই যে বিপ্রতীপ ভেক্টরের মধ্যে সমান্তরাল ব্যাপারটা আছে, আর এই শুধু সমান্তরাল হইলে এটা সমরেখা ভেক্টর হয়ে যাইতেছে। এই বিপ্রতীপ ভেক্টরটাকে সমরেখা ভেক্টর বলা যাবে কি, বলা যাবে কি, অবশ্যই বলা যাবে। কেন? কারণ হইতেছে, ভালো করে চিন্তা করে দেখো, বিপ্রতীপ ভেক্টর হচ্ছে যে দুইটা ভেক্টর, এই যে এটা একটা ভেক্টর মনে করে, এটার মান হচ্ছে একটা, আর এটার মান হচ্ছে মনে করো এটার গুণাত্মক বিপরীত মান, এটা হচ্ছে মনে করো 1/5 আই ক্যাপ, এটা হচ্ছে সরি উল্টা দিয়ে দিছি, শুধু 5 দিলে এটা তো বড় হবে, এটা মনে করো 5 আই ক্যাপ, এটা 1/5 আই ক্যাপ। সো এটা কিন্তু দেখো এই দুইটা পরস্পর সমান্তরাল, সমান্তরাল হইলে এটাকে আমরা অবশ্যই সমরেখা ভেক্টর বলতে পারবো। সমরেখা ভেক্টর হইতেছে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল তবে একই রেখায় হইলেই এরা সমরেখা ভেক্টর, ঠিক আছে। রুবো একটু পানি আছে দিও তো, আচ্ছা থ্যাংক ইউ। তাহলে বিপ্রতীপ ভেক্টরকে সমরেখা ভেক্টর বলা যাবে কি, অবশ্যই যাবে, কারণ সমরেখা ভেক্টর হইতে হইলে এত সংখ্যা লাগে না, জাস্ট এই যে দিক একই, দিক একই, জাস্ট সরি দিক একই না, জাস্ট সমান্তরাল, দিক বিপরীত হইলেও ঝামেলা নাই, জাস্ট সমান্তরাল, জাস্ট সমান্তরাল হইলেই হয়ে গেছে, মানও সমান হওয়া লাগে না। এসবগুলো একে অপরের হচ্ছে সমরেখা ভেক্টর, আর একই রেখায় হইলে তো আরো ভালো, ঠিক আছে। তাহলে অবশ্যই আমরা কি করতে পারবো, অবশ্যই আমরা বিপ্রতীপ ভেক্টরকে সমরেখা ভেক্টর বলতে পারবো। এই যে সমপ্রারম্ভিক ভেক্টর, সমপ্রারম্ভিক ভেক্টর কোনটা ভাইয়া, দেখো সমপ্রারম্ভিক ভেক্টর হইতেছে যদি একই বিন্দু থেকে কয়েকটা ভেক্টর শুরু হয়, লাইক এই এ একটা বিন্দু, এই বিন্দু থেকে একটা ভেক্টর শুরু হয়েছে এ, আরেকটা ভেক্টর শুরু হয়েছে বি, আরেকটা ভেক্টর শুরু হয়েছে সি, আরেকটা ভেক্টর শুরু হয়েছে ডি। সো একই বিন্দু থেকে যদি ভেক্টরগুলো শুরু হয়, আমরা যদি অনেকগুলা ভেক্টর একই বিন্দু থেকে স্টার্ট করি, ঠিক আছে, এটা পি বিন্দু দিই তাইলে, যেহেতু এ অলরেডি দিয়ে দিয়েছি, দেখছো একই মূল বিন্দু থেকে যদি অনেকগুলা ভেক্টর ক্রিয়া করে, দেখো একই মূল বিন্দু বা পাদবিন্দু বিশিষ্ট ভেক্টর সমূহকে সমপ্রারম্ভিক ভেক্টর বলে। এখানে দেখো এ আর বি ভেক্টরের মূল বিন্দু ও বিন্দু, দ্যাট মিন্স এ আর বি সমপ্রারম্ভিক ভেক্টর। এখানে এ বি সি ডি সবগুলার মূল বিন্দু হচ্ছে পি, দ্যাট মিন্স এখানে সবগুলাই পরস্পর সমপ্রারম্ভিক ভেক্টর। জাস্ট বৈশিষ্ট্য হচ্ছে ভেক্টর দ্বয়ের পাদবিন্দু একই হইতে হবে, ঠিক আছে। তোমরা কি বুঝতেছো আমাকে বইলো? এই ক্লাস হচ্ছে অনেকের কাছে হালকা একটু বোরিং লাগতে পারে, কজ এটা তো যা সংজ্ঞার ক্লাস, যা সংজ্ঞা পড়তেছি আমরা, সূত্রটা তো এখনো আসে নাই, আসলে দেখবা ইনশাল্লাহ। শূন্য বা নাল ভেক্টর, দেখো এই যে নাল ভেক্টর যেটা আছে, এই নাল ভেক্টর হইতেছে ভাইয়া মান শূন্য যদি হয়, লাইক মনে করো এটা কখন নাল ভেক্টর হবে, দুইটা বিপরীত ভেক্টর যদি যোগ করো, লাইক এই যে এটা 5 নিউটন বলের একটা ভেক্টর, ঠিক আছে, 5 নিউটন মানের একটা ভেক্টর, এটার জাস্ট বিপরীত ভেক্টর যদি হয়, একটা বিপরীত ভেক্টর মানে কি, মান সেম জাস্ট দিকটা বিপরীত, মান সেম জাস্ট দিক বিপরীত, ঠিক আছে। এই যে এটা মনে করো এ ভেক্টর, এটা কি তাইলে এটা হবে মাইনাস এ, তখন এই এ ভেক্টর এবং এই যে মাইনাস এ ভেক্টর আছে, এই দুইটা যদি আমরা যোগ করি তখন কি হবে, এ প্লাসে মাইনাসে মাইনাস এ হবে, তখন আনসার আসবে 0। এই যে দুইটা বিপরীত ভেক্টর যদি যোগ করি তখন আমার আনসার যেটা আসে ওইটা হচ্ছে আমাদের নাল ভেক্টর।
দুইটা বিপরীত ভেক্টর যোগ করলে যে আনসারটা আসে ওইটা নাল ভেক্টর। নাল ভেক্টরকে শূন্য ভেক্টর বলা হয়, মানে যে ভেক্টরের মান শূন্য অবস্থান আছে তবে নির্দিষ্ট কোনো দিক নেই তাকে হচ্ছে নাল ভেক্টর বলা হয়। ঠিক আছে, নির্দিষ্ট দিক না হয়েও এটা ভেক্টর, কারণ দেখো এটা আমরা কেমনে পাইছি, দুইটা ভেক্টরকে যোগ করেই পাইছি। তো এটার নির্দিষ্ট কোনো দিক না থাকলে এটার একটা পয়েন্ট আছে, যে এটা নাল ভেক্টর শূন্যও নেই, এটার একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, বুঝছো, অবস্থান আছে, একটা নির্দিষ্ট অবস্থান আছে, মান শূন্য হইলে এটা নির্দিষ্ট একটা অবস্থান আছে। ঠিক আছে, এই জন্য হচ্ছে এটা কি নাল ভেক্টর। সো নাল ভেক্টর মনে রাখবা, যে ভেক্টরের মান শূন্য এটা হচ্ছে নাল ভেক্টর, দিক তো আর থাকবে না মান শূন্য হইলে, স্বাভাবিক। ওকে, আর এটা মনে রাখবা দুইটা বিপরীত ভেক্টর, দুটি বিপরীত ভেক্টর যোগ করলে নাল বা শূন্য ভেক্টর পাওয়া যায়, নাল ভেক্টর পাওয়া যায়, নাল ভেক্টর পাওয়া যায়। তাহলে আরেকটা কি হইতে পারে, নাল ভেক্টর পাওয়ার আরেকটা উপায় কি হইতে পারে, দেখো দুইটা বিপরীত ভেক্টর যোগ করলে নাল ভেক্টর পাওয়া যায়, এটা একটা বুঝলাম। নাল ভেক্টর আর কিভাবে পাইতে পারে, যদি দুইটা সমান ভেক্টর বিয়োগ করো, এই যে এটা এ ভেক্টর এবং একই দিকে আরেকটা আছে মানও সেম, মনে করো বি ভেক্টর, এই দুটার মান সমান, এ ভেক্টর এবং বি ভেক্টর সমান্তরাল ভেক্টর। ঠিক আছে, তখন হবে কি হবে, দেখো তখনই হচ্ছে এরা যদি বিয়োগ করো তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর যদি সমান ভেক্টর হয় তো দুইটার মান সমান, সমান ভেক্টর হইলে এটা এ হইলে এটাও এ হবে, দুইটা সমান ভেক্টর যদি বিয়োগ করো, এ থেকে যদি এ বিয়োগ করো, এই দুটো যদি বিয়োগ করো তাহলে তো তুমি নাল পাবা, নাল ভেক্টর পাবা। ঠিক আছে, এটা বিপরীত ভেক্টর যোগ করলে নাল ভেক্টর পাওয়া যায়, আবার দুইটা সমান ভেক্টর বিয়োগ করলেও নাল ভেক্টর পাওয়া যায়। নাল ভেক্টরের সুনির্দিষ্ট দিক নেই কেন, কারণ নাল ভেক্টরের সুনির্দিষ্ট দিক নেই কারণ এটার মান শূন্য, শূন্য মান, এটার কোনো নির্দিষ্ট দিক নেই, কারণ এটার মানই শূন্য। এটা 2 নিউটন না যে আমরা বলবো যে এ থেকে এই বি পর্যন্ত যাক, এখানে হচ্ছে তোমার 2 মিটার সরণ আছে, তো এটার কোনো মানই নাই, শূন্য মান, এজন্য এটার নির্দিষ্ট কোনো দিক নেই, জাস্ট এটা একটা অবস্থান আছে, একটা ফুটা মনে করো। ঠিক আছে, বুঝছো? ওকে, আচ্ছা, এই যে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, শূন্য ভেক্টর বা নাল ভেক্টর এটা তো বুঝলাম, আর আরেকটা আছে সঠিক ভেক্টর, এই যে এটা পড়াই না, নাল ভেক্টরের সাথে পড়ানো উচিত, মানে যেটার মান শূন্য এটা হচ্ছে নাল ভেক্টর, যেটার মান শূন্য নয়, মানে পৃথিবীতে যতগুলা ভেক্টর আছে যেগুলার মান আছে এই সবগুলাই সঠিক ভেক্টরের মধ্যে পড়ে, যতগুলা ভেক্টর আছে মান সহ এসবগুলাই সঠিক ভেক্টর। ঠিক আছে, আর নাল ভেক্টরের দিক নাই বাট সঠিক ভেক্টরের দিক আছে, দেখছো? তো নাল ভেক্টরের হচ্ছে মান শূন্য, দিকও নাই, আর সঠিক ভেক্টরের মান শূন্য না, দিকও আছে। ঠিক আছে, ওকে, এতক্ষণ মনে করেন আমরা যতগুলা ভেক্টর পড়ছি সবগুলা কিন্তু সঠিক ভেক্টরের মধ্যে পড়ে, সমপ্রারম্ভিক, বিপ্রতীপ ভেক্টর, তারপরে হচ্ছে মনে করো বিপরীত ভেক্টর, যেইটাই পড়ছো সমতলীয় ভেক্টর সবগুলার তো মান ও দিক আছে, তেমনি সবগুলোই সঠিক ভেক্টরের মধ্যে পড়ে, মান আর দিক থাকলে এটা সঠিক ভেক্টর। ঠিক আছে, পরে হচ্ছে আমরা আরো সংজ্ঞাগুলো দিয়ে তো বিশ্লেষণ করলাম। এরপর আসো একক ভেক্টর, খুব ভালো একটা জিনিস, একক ভেক্টরটা পড়া দরকার। এটা একটা ভেক্টর মনে করো এ ভেক্টর, কি বলছি, এটা একটা ভেক্টর এ ভেক্টর, এই এ ভেক্টরের মান মনে করো 5 নিউটন, কি বলছি, এ ভেক্টরের মান হচ্ছে 5 নিউটন। তো তুমি যদি একটা কাজ করো, দেখো এটা তো এ ভেক্টর, এ ভেক্টরের মানটাকে কিভাবে প্রকাশ করা যায়, এটার মানটাকে প্রকাশ করা যায় হয় আমরা এইভাবে প্রকাশ করব, এইভাবে না হলে শুধু এ লিখেও মান প্রকাশ করব। তো কোনো ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ দাও, কোনো ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ দাও, তাইলে যে ভেক্টর পাওয়া যায় ওইটা একক ভেক্টর। একক ভেক্টরের উপরে এইভাবে টুপি আকারের একটা জিনিস দেওয়া লাগে, যেহেতু একক ভেক্টর অনেক কাজ কারবার আছে, এজন্য আমরা এটা করব। সো মনে রাখবা, যদি কোনো ভেক্টরের মান শূন্য না হয়, শূন্য হইলে তো এটা নাল ভেক্টর হয়ে যাবে, মানে সঠিক ভেক্টর যেগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে আর কি। মান শূন্য না এরকম যতগুলা ভেক্টর আছে, ওই ভেক্টরগুলাকে এই যে মূল ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে মূল ভেক্টরটির দিকে বা মূল ভেক্টরের সমান্তরালে যে ভেক্টর পাওয়া যায় তাকে একক ভেক্টর বলে। ঠিক আছে, তো মনে করো এই যে এটা 5 নিউটন, এটাকে যদি এই যে এ ভেক্টরের মান হচ্ছে 5 নিউটন, সো এ ভেক্টরকে যদি আমি তার মান দ্বারা ভাগ দিই, মান 5 নিউটন না, 5 দ্বারা যদি ভাগ দিই তাহলে কি পাবো, প্রত্যেকটা পাবো, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা অংশ পাবো, এই প্রত্যেকটা অংশই হবে, এই যে প্রত্যেকটাই অংশই হবে একক ভেক্টর। ঠিক আছে, প্রত্যেকটা অংশ হবে একক ভেক্টর। তো এটা টোটাল মান হবে এটা কি, যেখানে 5টা আছে না,
টোটাল 5টা যোগ করলে তোমার পুরো ভেক্টরটা পাবা। ঠিক আছে, তো কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ছোটো ছোটো ভেক্টরগুলো পাওয়া যায় ওগুলো হচ্ছে একক ভেক্টর। ঠিক আছে, একক ভেক্টরের মান 1 একক। ঠিক আছে, একক ভেক্টরের মান কি 1 একক, বুঝছো? ওকে, এই যে এটা সূত্র কি, একক ভেক্টরের সূত্র হইতেছে এই যে একক ভেক্টর সমান তার ভেক্টরের মান, সরি ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান, এটা হচ্ছে একক ভেক্টরের সূত্র। এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, মানে কি দেখো এখানে এই যে ছোট একটা ভেক্টর পাইছো, এই ভেক্টরটাকে যদি তুমি আলাদা করে এইখানে লিখো তাইলেও তো একই দিকে পাবা। দেখো ভাগ করলে এটাকে 5 টুকরা করলেও যে ভেক্টরগুলো পাওয়া সবগুলো তো একই দিকেই পাবা, একই দিকেই পাবা না, একই দিকেই পাবা, এই যে একই দিকেই পাবা, এইটাই হচ্ছে তোমার এই একক ভেক্টরটা। ঠিক আছে, ওকে, তাহলে এই যে আমরা এখন হচ্ছে ভেক্টরের মানটা নির্ণয় করে একটু দেখবো। এই যে এই প্রশ্নটা সলভ করলে একটু বুঝবা, এটা আসলে স্যারের বই থেকে কালেক্ট করা হয়েছে। তোমরা হচ্ছে কতগুলা বই টই মিলায় যে কোয়েশ্চেন মানে এগুলা পড়াইতেছি, তোমরা এক বই এখানে যা পড়াইছো সব পাবা না। তুমি তপন স্যারের বই বের করো, এখানে যা পড়াইছি সব পাবা না। তুমি আমির হোসেন স্যারের বই বের করে এখানে যা পড়াইছি তা পাবা না। শেলু স্যারের বই বের করে এখানে যা পড়াইছি তা পাবা না। 3টা বই একসাথে করলে যা হবে এটা এখানে পড়াইছি। ঠিক আছে, বুঝছো? তো এই যে এটা বলছে, দেখো এই ভেক্টরটির মান এবং এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। একক ভেক্টরটা সমান্তরালই হয়, মানে একই দিকে সমান্তরাল একক ভেক্টর। তো এটার দেখো এটা ভেক্টরের মান কেমনে নির্ণয় করে, মনে করো এই যে এ একটা ভেক্টর। ঠিক আছে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলা কি এখনো বোঝা নাই, যে আই জে কে লেখা থাকে না, উপরে একটা টুপি থাকে, ওগুলো এখনো বোঝার সময় আসে নাই, পরে বুঝবা। তোমাকে একটু ভেক্টরের মানটা নির্ণয় করা দেখাই। লাইক মনে করো এই এ ভেক্টরের মান দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। তো এটার যদি মান বের করতে চাও, যে এটা একটা ভেক্টর, দেখো এটা কি, এটা একটা ভেক্টর দেওয়া আছে, তো এটার যদি মান বের করতে চাও, এ ভেক্টরের মান কি হবে, যে মান এ ভেক্টরের মান কি হবে ভাইয়া, এ ভেক্টরের মান বের করার সূত্র হচ্ছে রুট ওভার দিয়ে এখানে যতগুলা সহগ আছে আই জে কে, এগুলো আসলে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বুঝাইতেছে। তো আই জে কে এগুলার যে সহগগুলো আছে এগুলাকে স্কোয়ার করে রুট করলে, দেখো স্কোয়ার করে যোগ করে রুট করে দিবা, মানে স্কোয়ার করে যোগ করবা পরে রুট ওভার করে দিবা, তাহলে যে মানটা পাবো ওইটা হবে এই ভেক্টরটার মান। এটাকে স্কোয়ার করতেছি, যে -5 আছে এটাকে স্কোয়ার করলাম, স্কোয়ার করে আবার রুট করে দিছি, এখান থেকে যে আনসারটা আসবে ওইটা হবে এই এ ভেক্টরের মান। ঠিক আছে, ওইটাই হবে এ ভেক্টরের মান। তো তুমি এটা করো, এটা করো, কি আসতেছে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস -5 স্কোয়ার, কত আসলো রুট ওভার 38 আসলো। এই রুট ওভার 38ই হচ্ছে এই এ ভেক্টরের মান। তো এইভাবে থাকে যে বি একটা ভেক্টর, সেটা হচ্ছে 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, ওইটা বি ভেক্টরের মান কত, সেম সূত্র, বি ভেক্টরের মান বের করবা রুট ওভার এখানে যে সবগুলো আছে ওইগুলোকে জাস্ট স্কোয়ার করে যেটা পাবো ওইটাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, ওইটার আনসার রুট ওভার 13 আসতে, এই রুট ওভার 13টাই হচ্ছে বি ভেক্টরের মান। লাইক মনে করো আরেকটা ভেক্টর আছে সি ভেক্টর, যেটার মান শুধুমাত্র 4i ক্যাপ, তাহলে এটার মান কি হবে, দেখো এটার মান যদি বের করতে চাই এটাই হবে মান। কেমনে, এই যে এটাকে যদি করো রুট ওভার একটা, তো একটাকে স্কোয়ার করলে রুট স্কোয়ারে কাটা ঘুরে ফিরে এই সহগটাকেই পাওয়া যায়, শুধু একটা থাকলে বুঝো এটার মান হবে যেটা আছে ওইটাই। ঠিক আছে, ওকে। তো এইটার দেখো ফার্স্ট অফ অল এই কোয়েশ্চেনটার যদি মান বের করতে বলে বলছে এই ভেক্টরটার মান নির্ণয় করো, শুধুমাত্র মানের ক্ষেত্রে কি করতে হবে, এই যে এ ভেক্টরের মান, তাহলে আমাদের এ ভেক্টর দেওয়া আছে এটা 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর দেওয়া আছে। তাহলে এ ভেক্টরের মান যদি বের করি, মান কি হবে রুট ওভার এখানে যতগুলো সহগ আছে ওগুলোকে স্কোয়ার করে দিব। ঠিক আছে, এটা হিসাব করলে যা আসবে এটা আনসার। এই যে এটার সহগ কিন্তু -4 চিহ্ন সহ যেটা ওইটাই কিন্তু সহগ, বুঝছো, তোমরা আবার শুধু 4 বই দিও না। সো এটা আনসার আসতেছে 13। ঠিক আছে, এটা আনসার আসতেছে কি 13। তাহলে এই যে এ ভেক্টরের মান হচ্ছে এটা, তাহলে এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান সমান কত 13, বুঝছো। এ মান এইভাবেও লিখতে পারবা, তুমি এইভাবে না লিখে এটাকে শুধু এ লিখলে এটা মান বুঝাবে। ঠিক আছে, ওকে। এবারে কোয়েশ্চেন হচ্ছে এটা সমান্তরাল একক ভেক্টর, মানে একক ভেক্টর নির্ণয় করো, যে একক ভেক্টরটাই আসলে সমান্তরাল হয়, লম্ব দিকে একক ভেক্টর হলে এটা একটু ইয়ে আছে। সো আগে আমরা সমান্তরাল একক ভেক্টর মানে সাধারণ, এটা সমান্তরাল একক ভেক্টর মানে কি তার সংজ্ঞার যে একক ভেক্টর ওইটাই। তো আমরা কি করব, একক ভেক্টর বের করব কার, এই যে এইটা। তো আমরা জানি একক ভেক্টরের সংজ্ঞা কি, এই যে একক ভেক্টর মনে করো এই যে এ ক্যাপ, একক ভেক্টর নির্ণয় করতেছি, এই এ ভেক্টর একক ভেক্টর, যদি বি ভেক্টর থাকতো বি ভেক্টর একক ভেক্টর হইতো বি ক্যাপ। ঠিক আছে, তো এই যে
এ ভেক্টর তো দেওয়া আছে আমাদের 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ, এবং এটার মানও পাইছি আমরা কত, মান পাইছি 13। ভালো করে বুঝো, মান কত পাইছি, মান পাইছি 13। তো এটার একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর, এটা একক ভেক্টর কী হবে আমরা জানি, একক ভেক্টরটা হবে এই যে ভেক্টর আছে এই ভেক্টরটাকে তার যে মান আছে, এই যে মান যেটা আছে এই মান দ্বারা ভাগ করলে যা পাবো সেটা হচ্ছে একক ভেক্টর। এটা এই যে দেখো এই ভেক্টরটা কত, 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ ডিভাইডেড বাই এ ভেক্টরের মান কত 13, এই যে 13 দিলাম। তো এটা হিসাব করো, এই 13টা সবার নিচে বসিতে পারবা, 3/13 বসিতে পারবা, এখানে i ক্যাপ আছে মাইনাস দাও, এই 4 এর নিচেও 13টা আসবে 4/13, যে ক্যাপ আছে যে ক্যাপ দাও, প্লাস এই 12/13 লিখতে পারো 12/13, এখানে কে ক্যাপ আছে কে ক্যাপ দাও। তাইলে এটাই হচ্ছে তোমার একক ভেক্টর। এটাই কি, এটাই হচ্ছে একক ভেক্টর। ঠিক আছে, একক ভেক্টর নির্ণয় করতে পারবা। তোমাকে একটা হোমওয়ার্ক দিই, লাইক মনে করো পি একটা ভেক্টর দেওয়া আছে 5i ক্যাপ মাইনাস শুধু j ক্যাপ, এটা একক ভেক্টর নির্ণয় করো। কেমনে করবা, একক ভেক্টরের ক্ষেত্রে মানে এই যে স্মল পি একক ভেক্টর নির্ণয় করবা, এতে কি করা লাগবে, এতে এই পি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দেওয়া লাগবে। তুমি কি করবা, ফার্স্টে এটার মান বের করবা। মান কেমনে বের করবা, রুট ওভার সবগুলা স্কোয়ার, এটা স্কোয়ার এটা সব -1 -1 স্কোয়ার, তো এখানে রুট ওভার 26 আসবে। তো তখন এটার একক ভেক্টর কি হবে, পি ভেক্টর আছে পি ভেক্টরের মান বসাও যেমনি আছে সেমনি, নিচে কি দেখো পি ভেক্টর আছে, পি ভেক্টর যেটা ওইটা দিলাম আর কি, আর নিচে পি ভেক্টরের মান √26 এটাই আসলে আনসার। এখানে আনসার দিলে হবে, অথবা এটাকে এইভাবে লিখতে পারবা 5/√26 i ক্যাপ মাইনাস, এটা শক্ত 1 আছে মনে মনে, এখানে তো জের সাথে 1 আছে, তাহলে 1/√26 j ক্যাপ, এটাই আনসার। এটা হচ্ছে একক ভেক্টর। ঠিক আছে, একক ভেক্টর। ঠিক আছে, আশা করি বুঝতেছো। এখন আমরা শিখবো আয়ত একক ভেক্টর, এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছো। কত সময় হইলো, আমরা অনেকক্ষণ ক্লাস করে গেছি, 1 ঘন্টাই হয়ে গেছে, বাট পুরো লেকচারটা শেষ করতে হবে। ভাইয়া কি ক্লাস শেষ? দেখো তুমি তো চাইলে ক্লাস নিতে পারবা। আচ্ছা, আয়ত একক ভেক্টর শিখার আগে তোমাকে শিখতে হবে মাত্রা বা ডাইমেনশন, মাত্রা বা ডাইমেনশন। সো দেখো, মনে করো শুধু দৈর্ঘ্য আছে, এটা কি শুধু দৈর্ঘ্য বুঝাইতেছে, এই দৈর্ঘ্যটা হচ্ছে একমাত্রিক। এটা কি, এটা হচ্ছে একমাত্রিক। এটা কি, এটা কি, এটা হচ্ছে একমাত্রিক, বুঝছো। এইবার যদি একটা বস্তু মনে করো এই যে এটা, এটার দৈর্ঘ্য আর প্রস্থ আছে, দেখো এইদিকে আছে দৈর্ঘ্য, এইদিকে আছে প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ দুইটাই আছে। তো দৈর্ঘ্য প্রস্থ যদি থাকে, দৈর্ঘ্য প্রস্থ দুইটাই থাকলে এটাকে বলা হয় দ্বিমাত্রিক। কি বলা হয়, দ্বিমাত্রিক, মানে এটার মাত্রা দুইটা। লাইক একটা গণক আয়তনের ক্ষেত্রে দেখো, যেটার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেটার থাকবে, যেটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে, বুঝছো। আমি আঁকলেও তো বুঝতে পারবো তোমরা, সরি এটারই কপি করি। এই যে দেখো ভালো করে বুঝো, এটা হচ্ছে দৈর্ঘ্য, এই পার্টটা হচ্ছে প্রস্থ, এই যে এই পার্টটা, বুঝছো। আর এই যে উপর দিকের যে পার্টটা এটা হচ্ছে উচ্চতা। ভালো করে বুঝো, তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেটার থাকবে এটাকে বলা হয় ত্রিমাত্রিক। ঠিক আছে, এখন অক্ষ যখন আমরা লিখি, আমরা তো x অক্ষ y অক্ষ জানি। দেখো এটা হচ্ছে x অক্ষ, আমরা সবাই জানি এটা কি, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। ভালো করে বুঝো, তো এই যে x অক্ষ বরাবর যে একক ভেক্টর তুমি কল্পনা করো, মনে করো এখানে এতটুকু মান দেওয়া আছে 5 নিউটন, কথার কথা। ঠিক আছে, তো এটা যদি একক ভেক্টর নির্ণয় করো, মনে করো আমি এতটুকু মনে করো 5 দেওয়া, ঠিক আছে, কথার কথা 5 দেওয়া, এ ভেক্টর যেটার ইয়ে হইতেছে 5,
তো এটা যদি একক ভেক্টর নির্ণয় করো, ওই যে আই ক্যাপ জে ক্যাপ যেগুলো আসছে ওইগুলো এখান থেকে আসছে। একক ভেক্টর নির্ণয় করলে, এটার একক ভেক্টর নির্ণয় করলে মানে এই যে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরগুলো তুমি কল্পনা করবা এগুলো হচ্ছে আই ক্যাপ, ঠিক আছে? এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরগুলো কল্পনা করবা এগুলো হচ্ছে আই ক্যাপ। আর এটা যদি ওয়াই অক্ষ হয় তাহলে ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর তুমি কল্পনা করবা এগুলো হচ্ছে জে ক্যাপ। ভালো করে বুঝো, ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর কল্পনা করবা এটা হচ্ছে জে ক্যাপ। বুঝছো? ওকে ওকে। তো শুধুমাত্র এক্স আর ওয়াই অক্ষ যদি থাকে, মনে করো একটা বিন্দু বললো 2 3, ওটা তো তুমি নির্ণয় করো যে এইদিকে 2 ঘর এইদিকে 3 ঘর, দ্যাট মিনস বিন্দুটার অবস্থান এই যে এইটা পি বিন্দু 2 3, ঠিক আছে? তো এই পি বিন্দুটাকে তুমি এইভাবে প্রকাশ করতে পারবা। পি বিন্দুকে যদি ভেক্টর রূপে প্রকাশ করতে চাও যে 2 3 বিন্দুর অবস্থান ভেক্টর হবে 2 আই ক্যাপ, কারণ এই 2টা হচ্ছে এক্স অক্ষের বুঝাইতেছে, এই 3টা ওয়াই অক্ষকে বুঝাইতেছে। তাহলে ভেক্টর রূপে যদি প্রকাশ করতে চাও এই 2 3 বিন্দুটাকে, এটা হবে 2 আই ক্যাপ প্লাস এই যে যেহেতু এটা 3 তাহলে এটা 3 জে ক্যাপ হবে। 3 কি হবে? জে ক্যাপ। এখন এটা যদি মাইনাস হইতো, এটা -3 হইতো, তাহলে এটা -3 জে ক্যাপ হইতো। তো এইটাই হচ্ছে মনে করো ভেক্টরের প্রকাশ আর কি। ভেক্টরকে এইভাবে মূলত প্রকাশ করা হয়। এখানে আই জে হচ্ছে মূলত যে আই ক্যাপটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আর জে ক্যাপটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। মনে করো একটা ভেক্টর দেওয়া আছে কিউ ভেক্টর, যেটার মান দেওয়া আছে মনে করো 3 আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এটা দেওয়া আছে। তখন এইটার অবস্থান কই, এটা তুমি কেমনে বের করতে পারবা জানো? এটার অবস্থান তুমি এখান থেকে বের করতে পারবা। এই যে 3 আই ক্যাপ মানে হচ্ছে সে এক্স অক্ষ বরাবর 3 একক যাবে, এক্স অক্ষ বরাবর 1 একক 2 একক 3 একক এখানে যাবে, ঠিক আছে? শুধু জে ক্যাপ মানে কি? জেড অক্ষ বরাবর 1 ঘর উঠবে, মানে শুধু জে ক্যাপ মানে 1 জে ক্যাপ আর কি, সো 1। তো এই যে এক্স অক্ষ বরাবর 3 ঘর যাবে আর জেড অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর 1 ঘর উঠবে। এই যেটা ওয়াই অক্ষ বরাবর এটা বুঝে। সো এইটা হচ্ছে আমাদের এই যে কিউ জে 3 আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এটার অবস্থান হচ্ছে এই যে এই জায়গাটা। এটাকে বিন্দু অবস্থান লিখলে এই যে 3,1 লিখবা আর কি। বুঝছো? এইগুলো আসলে আয়ত একক ভেক্টর। আরও আছে, আমি তোমাকে বুঝাই, আরও আছে। এখন তোমাকে একটা বিন্দু দিলাম, মনে করো একটা বিন্দু দিলাম যে কিউ বিন্দু, কিউ তো দিছি, মনে করো একটা বিন্দু দিলাম এ বিন্দু 2 3, আচ্ছা হ্যাঁ তোমাকে দিলাম মনে করো 2 3 7, ঠিক আছে? তো এটাকে যদি ভেক্টর রূপে লিখে দিই তাহলে এইভাবে দিলাম 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ, এইভাবে দিতে হবে। বুঝতেছো? এই যে কে যেটা আসছে এই কেটা আরেকটা অক্ষকে প্রকাশ করে, যেটা হচ্ছে জেড অক্ষ, ঠিক আছে? তো এটা আমি আসলে নেক্সট পৃষ্ঠায় নিয়ে যাই, তোমাদেরকে নেক্সট ডাইমেনশনটা বুঝাই। বুঝছো? তো সুবিধার্থে, বুঝছো, সুবিধার জন্য এখন 3 ডাইমেনশন তো তুমি এখানে দেখবে না, আমাদের বোর্ড হচ্ছে 2D, তার দৈর্ঘ্য আছে প্রস্থ আসতে, গভীরতা দিয়ে এখানে বুঝাইতে পারবো না। তো এটা হচ্ছে 2D, আমাদের 3D এটা না। তো 3Dটা আমাদের বুঝে শুনে রাখতে হবে। লাইক আমি এইদিকে এক্স অক্ষ দিলাম, ঠিক আছে? বুঝছো? এইদিকে ওয়াই অক্ষ দিলাম, হ্যাঁ, মানে এই এক্স অক্ষটা দিয়ে দৈর্ঘ্য বুঝাইলাম, দৈর্ঘ্যের দিকটা, এই ওয়াই অক্ষ দিয়ে প্রস্থের দিকটা বুঝিলাম, আর উচ্চতার দিকটা এই দিকে দিয়ে বুঝাইলাম যে এটা জেড অক্ষ, এটা উচ্চতা বুঝাইতেছে। মনে করো হ্যাঁ, এটা কি হলো? আজকে থেকে হচ্ছে আমাদের এইচএসসি ফিজিক্সের যাত্রা শুরু হয়ে যেতেছে তোমাদের সাথে। প্রথম চ্যাপ্টার আমরা ওকে
আমাদের 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। আচ্ছা, সো এই যে 3টা ডাইমেনশন যদি থাকে, তাহলে মনে রাখবা x অক্ষ বরাবর যে একক ভেক্টর চিন্তা করব, ঠিক আছে, ওইগুলো হবে আমাদের i ক্যাপ। এটা যদি y অক্ষ হয় তাহলে y অক্ষ বরাবর যে একক ভেক্টরগুলো চিন্তা করব, এটাকে যদি y অক্ষ ধরি তাহলে ওইগুলো হবে j ক্যাপ। আর z অক্ষ বরাবর যে একক ভেক্টরগুলো চিন্তা করব ওইগুলো হবে k ক্যাপ। তাহলে কি হবে k ক্যাপ। 3টা ডাইমেনশন, বুঝছো? সো এটা তো বুঝে গেলাম কোন দিকে কোন ক্যাপ। তো তোমাকে যদি বলে 2 3 7 বিন্দুর অবস্থান কত, এই 2 3টা x অক্ষের পজিশন, 3টা y অক্ষের পজিশন, আর 7টা z অক্ষের পজিশন বোঝাইতেছে। তো তুমি কি করবা? তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এই যে 2 3 7, তো 7 না দিয়ে 5 দিই। আচ্ছা 7ই দিলাম। এই যে এটা মনে করো 1 2 3, এটা মনে করো 1 2 3। তো 2 x অক্ষ বরাবর 2 একক যাবে, এই যে x অক্ষ বরাবর 2 একক গেছে। পরে 3 না, এই 3টা কোন বরাবর আসবে? y অক্ষ বরাবর। তাহলে 1 2 3 y অক্ষ বরাবর মানে 3, মানে এই যে এটার বরাবর আসলো, ঠিক আছে, এটার বরাবর আসলো, ঠিক আছে। আসার পরে দেখো এটা হচ্ছে সে x অক্ষ বরাবর 2 একক গেছে, পরে সে কি করছে, এই যে y অক্ষ বরাবর আরো 3 একক আসছে। এরপরে কি করবে, সে z অক্ষ বরাবর উঠবে। z অক্ষে তার মান 7, বা এখানে 7 কে ক্যাপ দেওয়া আছে, সে z অক্ষ বরাবর আরো 7 উঠবে। যে z অক্ষ মানে ঠিক খাড়া উপরের দিকে উঠবে, খাড়া উপরের দিকে উঠবে। মনে করে এটা হচ্ছে 7 গড়, কথার কথা, যেহেতু আমরা ডাইমেনশন বুঝাইতে পারতেছি না, এখানে সরাসরি 3D দেখাইতে পারতেছি না, তো এটা মান মনে করো 7, সো সে এখানে উঠছে। তো এটা হচ্ছে আলটিমেট এই এ বিন্দুর অবস্থান। যে এ বিন্দু যেটা 2 3 7, এটা অবস্থান হচ্ছে এটার মধ্যে 3D চিন্তা করো, যে এটা হচ্ছে ভূমি চিন্তা করো। আর এই যে 7G, এটা খাড়া উপরের দিকটা বুঝাইতেছে। মনে করো এই যে এই বোর্ডের অবস্থান, এই বোর্ডে যে মনে করো এই বোর্ডটা আছে, তো এই বোর্ডটা কিভাবে আছে আমি কিভাবে বলতে পারবো, যে আমাদের গড়ের মনে করো একটা কর্নার থেকে এই বোর্ডের পজিশন নির্ণয় করতে চাই, তো কর্নার থেকে দৈর্ঘ্য বরাবর ফার্স্টে আসতে হবে, ওই কর্নারে আসলাম, পরে প্রস্থ বরাবর এই দিকে আসতে হবে, আসলাম, এখানে আসলাম। এরপরে এই নিচে কি আমি বোর্ড পাবো না, এই বোর্ডে পাইতে হলে আমাকে উচ্চতা বরাবর উঠতে হবে, যে উচ্চতা বরাবর উঠলে বোর্ডকে পাবো। সো এই যে জেড অক্ষের মান যদি থাকে, ঠিক আছে, তখন এই উচ্চতা বরাবর উঠতে হবে, এবং এইভাবেই এইটাকে নির্ণয় করা হয়, ঠিক আছে। এবং এই যে 3 ডাইমেনশন যেগুলা x অক্ষ y অক্ষ z অক্ষের বিন্দুগুলা স্থানাঙ্কগুলো এইভাবে নির্ণয় করবে। দেখো এখানে তুমি দেখেই বুঝতেছো, সুন্দর লাগতেছে না? মনে করো তুমি হচ্ছে একটা জায়গায় আছো, আমি বলতেছি না কোথায় আছো, তুমি তোমার ফ্রেন্ডকে বললা, আমি সুন্দর মতো তোমাকে বুঝাই, এই জিনিসটা তোমাকে বুঝাই। তুমি আছো একটা জায়গায়, এই জায়গাটা মনে করো এটা থেকে 10 মিটার পূর্বে এবং 5 মিটার উত্তরে, কথার কথা, বুঝছো? এটাকে নিচে দিই, এইভাবে দিই। মনে করো ওই জায়গাটা হচ্ছে তোমার এই এ বিন্দু থেকে, বা এ বিন্দুতে মনে করো আরেকজন দাঁড়ানো আছে, তার থেকে 10 মিটার পূর্বে এবং 5 মিটার দক্ষিণে, কথার কথা, 5 মিটার দক্ষিণে। তো তুমি বললা যে তোমার ফ্রেন্ডকে বললা যে আমি হচ্ছে, তুই যেই জায়গায় আসোস ওই জায়গা থেকে 10 মিটার উত্তরে এবং 5 মিটার 10 মিটার পূর্বে এবং 5 মিটার দক্ষিণে আসে। ও কী করলো, ও তার ঠিকঠাক মতো তুমি যেভাবে বলছো ওইটা অনুযায়ী সে 10 মিটার পূর্বে 5 মিটার দক্ষিণে আসলো, আইসা দেখতেছে ওই জায়গায় তুমি নাই। বাট এক্স্যাক্টলি তুমিও ঠিক বলছো, ও ঠিক মতো আসছে, তুমি এক্স্যাক্ট 10 মিটার পূর্বে 5 মিটার দক্ষিণে আসো, বাট ও আইসা তোমাকে খুঁজে পাইতেছে না। পরে সে ভালো করে বুঝছো, ও আইসা তোমাকে খুঁজে পাইতেছে না, কেন খুঁজে পাইতেছে না? তুমিও ঠিক বলছো যে তুমি এক্স্যাক্টলি এই জায়গা থেকে 10 মিটার পূর্বে আর 5 মিটার দক্ষিণে আসো, তোমার বন্ধু সেমভাবে 10 মিটার পূর্বে 5 মিটার দক্ষিণে আসছে, তারপরে এসে তোমাকে খুঁজে পাইতেছে না। এর একটা মাত্র কারণ তুমি গাছের উপরে বইসা আসো, ওই জায়গাটাতে কোথায় আসো, গাছের উপরে বইসা আসো, সে এসে খুঁজতেছে এই যে এর মধ্যে। তুমি যেহেতু 2D ডাইমেনশন বলে দিছো যে 10 মিটার পূর্বে আসবে 5 মিটার দক্ষিণে আসবে, সে আইসা ওই নিচেই দেখতেছে। বাট তুমি যদি বলে দিতা যে 10 মিটার পূর্বে আইসা 5 মিটার দক্ষিণে গিয়া, ঠিক আছে, 3 মিটার উপরের দিকে তাকা, এরকম যদি বলতা যে 10 মিটার পূর্বে আসবে 5 মিটার দক্ষিণে যাবে এবং 3 মিটার উপরের দিকে থাকবে,
তখনই এসে এক্সাক্ট তোমার পজিশনটা জানতো, তুমি কারণ গাছের উপরে আসো, এই গাছের উপরে যে আসো এটার পজিশন কি এটা নির্ণয় করতে হলে দেখো দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে এবং উচ্চতাও লাগবে। সো উচ্চতা মেজারমেন্টের যখন চলে আসবে তখন 3 ডাইমেনশনে চলে যাবে, ঠিক আছে। তো সে তোমার পজিশনটা কেমনে নির্ণয় করতো, মনে করো তুমি যেই জায়গায় আসো, এটা তো এক্স অক্ষ, সে তাকে 3 ডাইমেনশনালে চিন্তা করতে হইতো। এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, বুঝছো? সো এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তো তুমি বলছো যে এক্স অক্ষ বরাবর 10 গড় যা, ঠিক আছে। সো সে এক্স অক্ষ বরাবর 10 গড় আসছে, ঠিক আছে। এরপরে বলছো ওয়াই অক্ষ বরাবর 5 মিটার যা, সে ওয়াই অক্ষ বরাবর 5 মিটার গেছে। এটাকে আমি এইভাবে দিই বোঝার সুবিধাটা, এটা দিয়ে মনে করো সে 5 মিটার গেছে, যাওয়ার পরে তোমাকে খুঁজে পাইতেছে না, কারণ তুমি উপরের দিকে আসো। তো এটা থেকে এটাকে 3 মিটার হাইটে উঠাই দাও, তুমি গাছের উপরে আসো, মনে করো এই জায়গাটাতে আসো, তুমি এই জায়গাটাতে গাছের উপরে, সে আসছে আইসা তোমাকে খুঁজে পাইতেছে না। এটাকে 3D চিন্তা করো ভাই, এটা দৈর্ঘ্য, এটার প্রস্থ, পরে সে আইসা উপরের দিকে তাকিয়েছে, গাছের উপর তুমি আসো, বুঝছো? এই যে এটা 3 ডাইমেনশনাল, বুঝছো? এটার মান কি হবে? এটার মান মনে করো আমি দিলাম 10, 5, 3, বা ভেক্টর হিসেবে যদি দাও এটাকে দিতে হবে 10 i ক্যাপ প্লাস 5 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ, বুঝছো? ওকে, এটা হচ্ছে আমাদের আয়ত একক ভেক্টর। এই যে আয়ত একক ভেক্টর অলরেডি বুঝে ফেলছি। তো কি বলছে, ত্রিমাত্রিক কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় 3টি ধনাত্মক অক্ষ বরাবর যে 3টা একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়ত ভেক্টর একক ভেক্টর বলা হয়। লাইক এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তুমি চিন্তা করো এইদিকে গেছে, এইদিকে আসে, এইদিকে উঠছে, ঠিক আছে। সেটা হচ্ছে খাড়া 3D বুঝাইতে এটা ইউজ হয়েছে। তো এখানে তোমাকে দেখিলাম না, এই যে আসো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, ঠিক আছে, ওয়াই অক্ষ, তারপরে জেড অক্ষ, এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এগুলাকে এই যে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর যে একক ভেক্টরগুলা ইউজ করা হয় ওদেরকে আয়ত একক ভেক্টর বলা হয়। লাইক এক্স অক্ষ বরাবর ইউজ করা হয় আমাদের কি ভাইয়া আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর ইউজ করা হয় আমাদের জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর আমাদের ইউজ করা হয় কে ক্যাপ। এই যে আই জে কে এগুলো আয়ত একক ভেক্টর, আই জে কে এগুলো আয়ত একক ভেক্টর, এবং এগুলার মান 1, এগুলার মান কি ভাইয়া 1, একক ভেক্টর। তো আচ্ছা, এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর কে ক্যাপ ইউজ করা হয়, এবং প্রতি জোড়া আয়ত একক ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। মনে রাখবা এই যে প্রতি জোড়া আয়ত একক ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ঠিক আছে। এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে সে এখানে বাঁক নিচ্ছে, এবং এই জায়গাটাতেও সে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে উপরের দিকে উঠছে ভূমির সাথে, বুঝছো? ওকে, এরপরে আসো অবস্থান ভেক্টর। শেষ হইতেছে না, শেষ হবে, ঝামেলা নাই। এরপরে আসো অবস্থান ভেক্টর। ভাই অবস্থান ভেক্টর কি? দেখো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে, আচ্ছা অবস্থান ভেক্টর আমি বুঝিয়ে দিই, সংজ্ঞা টঙ্গা পরে বলতেছি ভাই, অবস্থান ভেক্টর অলরেডি পড়ে ফেলছো। লাইক এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আছে, সরি এই যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, একটা বিন্দু এই পি বিন্দুতে আছে। তো এটার অবস্থানটা কত, ঠিক আছে। তুমি যদি এইভাবে চিন্তা করো, এই যে মূল বিন্দুর সাপেক্ষে যদি ডাইমেনশনালি চিন্তা করো 2D, তাহলে এটা মনে করো এদিকে 5 একক আছে, তাহলে 5 আই ক্যাপ, এদিকে মনে করো আবার হচ্ছে 4 একক উঠছে, তাহলে 4 জে ক্যাপ, তাহলে এই পি বিন্দুটা হবে কি ভাইয়া তোমার 5 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ, ঠিক আছে। এটা তো আসলে তুমি যদি ডিরেক্ট ভেক্টর দিয়ে ডিরেক্ট এটার পজিশন অবস্থানটা নির্ণয় করতে চাও, তুমি কেমনে নির্ণয় করবা? এই মূল বিন্দুটাকে প্রান্ত বিন্দু ধরে, বা মূল বিন্দুটাকে কি বলে আদি বিন্দু ধরে বা পাদ বিন্দু ধরে মূল বিন্দু থেকে এই বিন্দুর যে সরাসরি দূরত্বটা এখানে পাবা, ঠিক আছে। এটা হচ্ছে অবস্থান ভেক্টর। এখানে এই যে ওপি যেটা পাইছো, এই ওপিটাই হচ্ছে এই পি বিন্দুর অবস্থান ভেক্টর। এটা হচ্ছে মনে করো একটা নির্দিষ্ট কোণ আছে, এটা নির্দিষ্ট একটা ব্যাসার্ধ আছে, যাই হোক, অথবা এইভাবে স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে এইভাবে চিন্তা করতে পারো, ঝামেলা নেই। সো এই যে অবস্থান ভেক্টরটা হইতেছে কোনো একটা বিন্দুকে প্রসঙ্গ কাঠামোকে মূল বিন্দু ধরে বা মূল বিন্দুর সাপেক্ষে, এই মূল বিন্দুর সাপেক্ষে আমি অন্য একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতেছি। মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুটা কিভাবে কত দূরে আছে ওইটাও নির্ণয় করতেছি, অবস্থান নির্ণয় করতেছি। তো এটা যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় এটা অবস্থান ভেক্টর। তো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে, ঠিক আছে। তো এটা তো দেখলাম আমরা 2D, আমরা 3Dও যদি দেখি 3Dও দেখতে পারবো। মনে করো 3Dতে যদি চিন্তা করি, তিনটা যদি থাকে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তো এটা মনে করো পি বিন্দু।
তো এটার অবস্থান ভেক্টর এখানে কি হবে, যেহেতু তিনটা অক্ষ আছে, এটা অবস্থান ভেক্টর মনে করো আমি দিলাম যে এইটা, তোমাকে দিলাম 5i ক্যাপ 4j ক্যাপ 7k ক্যাপ, ঠিক আছে। তো এটা কেমনে হবে, এই যে এমনি হবে। তুমি এইদিকে 5 একক গেছো, 3D যদি চিন্তা করো 3 ডাইমেনশনের ক্ষেত্রে, লাইক এইদিকে তুমি 5 একক গেছো, এদিকে কি গেছো 5 একক গেছো, কথা এই যে 5 একক গেছো, বুঝছো, এটা মনে করো 5 একক। পরে এইদিকে তুমি আরো মনে করো এই যে ওরা 4 একক বসে না, 4 একক আসছো, এই যে এই y অক্ষ সমান্তরালে আসতে হবে, এটা হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ, এটা z অক্ষ। এইদিকে কত আসছো, এদিকে 5 একক গেছো, এদিকে 4 একক আসছো। এরপরে উপরের দিকে আরো 7 উঠবা, যেহেতু z অক্ষ মানে উপরের দিকে বুঝাইতেছে, এইদিকে আরো 7 উঠবা, যে আরো 7 উঠলাম, ঠিক আছে, বুঝছো। এটাকে এটা দিয়ে নির্ণয় করি, এটা দিয়ে নির্ণয় করি, এটা দিয়ে নির্ণয়, ঠিক আছে, এই যে আরো 7 উঠলাম। তো এই যে এটা যদি মূল বিন্দু হয়, যে OP যেটা পাইছি, এই OPটাই হইতেছে আমাদের অবস্থান ভেক্টর, বাট এটা 3D, এজন্য হচ্ছে এই যে 5i কে 4j কে প্লাস 7k কে পাবে, ঠিক আছে। তো তুমি মূল বিন্দু সাপেক্ষে এটাও যে নির্ণয় করছি, দেখো মূল বিন্দু থেকে এটা কেমনে আসো, এটা লাইক মনে করো আমি এই জায়গাটাতে যে আছি, এই মার্কারটা কই আছে আমার গোড়ের কর্নার থেকে, এটাকে সরাসরি যোগ করা মানে কি, এই যে এটা দৈর্ঘ্য বরাবর আসছে, প্রস্থ বরাবর, মানে এখানে তো অবভিয়াসলি দৈর্ঘ্য প্রস্থের ব্যাপার আছে, সাথে উচ্চতাও আছে, বুঝছো, ওকে। তো অবস্থান ভেক্টরটা মূলত এইটাই, একটা বিন্দুকে মূল বিন্দু ধরে বা মূল বিন্দুর সাপেক্ষে যে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করাটাই হচ্ছে অবস্থান ভেক্টর। একটা প্রসঙ্গ আমাকে তুমি মূল বিন্দু ধরবা, ওই বিন্দুর সাপেক্ষে আরেকটা বিন্দুর অবস্থান নির্ণয় করবে, এটাই অবস্থান ভেক্টর। আচ্ছা, বলছে কোনো বিন্দু পি এর স্থানাঙ্ক এটা 2 - 3 4 বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করো। এই যে সুন্দর, এটা কোথায় আসছে দেখো, চুয়েটে আসছে, মানে আমরা এখন অ্যাডমিশনে ম্যাথ সলভ করতেছি, চুয়েটের একটা কোয়েশ্চেন, ঠিক আছে, ওকে। এইভাবেই আমরা পড়বো ভাই, আমাদের যে বেসিক টু প্রো কোর্স ফিজিক্স, এটা যেহেতু কোর্সের ক্লাস, তুমি বুঝে ফেলবা কোর্সে কীভাবে ক্লাস হবে, এইভাবেই হবে। ভর্তি হইতে জাস্ট এই হোয়াটসঅ্যাপটাতে মেসেজ দিও, আমাদের কোর্সে অলরেডি 700 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। (01309270100) এই নাম্বারটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ, এটাতে মেসেজ দাও। আমাদের ফিজিক্স বেসিক টু প্রো কোর্স হচ্ছে তোমার 2500 টাকা ফার্স্ট পেপার, এটাতে ভর্তি দিতে হবে 2500 টাকা, ঠিক আছে, ওকে। তো অবস্থান ভেক্টর তো নির্ণয় করবা, দেখো আমরা যদি স্বাভাবিকভাবে নির্ণয় করতে চাই, তাহলে পি বিন্দু 2 - 3 - 4 এটার অবস্থান ভেক্টর হবে ডিরেক্ট, পির অবস্থান ভেক্টর হবে এই যে, পির অবস্থান ভেক্টর হবে এই যে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। কেন, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড বুঝাইতেছে, এবং এগুলো প্রত্যেকটার বরাবর একক ভেক্টর কি আমরা অলরেডি শিখে ফেলছি। কারণ তুমি যদি ডাইমেনশনাইজ, এই যে 3টা ডাইমেনশন দিয়ে যদি চিন্তা করো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, ঠিক আছে, বুঝতেছো, ওকে। ওকে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, তাইলে এক্স অক্ষ বরাবর 2 একক গেছে, পরে ওয়াই অক্ষ বরাবর -3, মানে ওয়াই অক্ষ বরাবর -3, সো এটার -3 হবে, লাইক এই দিকে একটা আছে -3, এটা ঠিক অপোজিট আর কি, এই দিকে আছে, বুঝছো, -3, ওইদিকে একটা চিন্তা করো, এটা সমান্তরালে, সো -3টা তুমি একটু এইদিকে চিন্তা করো, -3 এইদিকে। পরে হচ্ছে মনে করো 4 একক না সোজা এটার খাড়া উপরের দিকে উঠছে, এইদিকে উঠছে 3 ডাইমেনশন, মানে মনে করো এইদিকে গিয়ে সে এইদিকে গেছে, পরে উপরের দিকে উঠে গেছে আর কি, বুঝছো, উপরের দিকে, এখান থেকে ডিরেক্ট খাড়া উপরের দিকে উঠছে, বুঝছো, ওকে। তো এই যে এই বিন্দুটাই হবে তোমার কি 2 - 3 4, বা এটার অবস্থান ভেক্টর যদি নির্ণয় করতে চাও, এটার অবস্থান মূল বিন্দুর সাপেক্ষে এটার অবস্থান কই, মূল বিন্দুর সাপেক্ষে যে অবস্থানটা OP যেটা, এটা হবে অবস্থান ভেক্টর। এই যে এক্স যেটা আছে এটার সাথে আই ক্যাপ দিবা, ওয়াই যেটা আছে এটার সাথে জে ক্যাপ দিবা, আর জেড অক্ষে যেটা আছে এটার সাথে কে ক্যাপ দিবা, তাইলে হয়ে গেছে, এটা অবস্থান ভেক্টর, শেষ, আর কিছু নাই। এই যে এখানে আছে সরণ ভেক্টর, এই সরণ ভেক্টরটা কি ভাইয়া, সরণ ভেক্টর হচ্ছে দুইটা অবস্থান ভেক্টরের পরিবর্তনকে তার সরণ ভেক্টর বলে। সুন্দর একটা ম্যাথ, সুন্দর একটা জিনিস। দেখো আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে, যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এটা হচ্ছে মনে করো আমাদের পি বিন্দু, তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর এই মূল বিন্দুর সাপেক্ষে হবে যে OP হবে পি বিন্দুর অবস্থান ভেক্টর, ঠিক আছে, এটা যদি মূল বিন্দু হয়।
এটা মনে করো আমাদের কিউ বিন্দু, তাহলে এই কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হবে এই যে ও কিউ, ঠিক আছে, এই কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হবে ও কিউ। তাহলে এই যে এই অবস্থান ভেক্টর দেখো পি অবস্থান ভেক্টর কিউ অবস্থান ভেক্টর, মানে এই অপি যেটা আছে ও কিউ যেটা আছে এটার অবস্থান ভেক্টরদের মানে পরিবর্তনের ফলে এইখানে যে ভেক্টর পাইছি আমরা পি কিউ, লাইক পি কি করছে আগে অবস্থান ছিল এইখানে, এখন অবস্থান আসছে এইখানে, তাহলে এখানে আমরা যে ভেক্টরটা পাইছি এটাই হচ্ছে সরণ ভেক্টর, এটাই হচ্ছে সরণ ভেক্টর। এই যে পি থেকে কিউ, পি কিউটা পাইছি না, এই পি কিউটা হচ্ছে সরণ ভেক্টর, এই পি কিউটাই হচ্ছে সরণ ভেক্টর, ঠিক আছে। তো তখন এই যে পি কিউটা কেমনে নির্ণয় করে, পি কিউ এর সূত্র আছে দেখো, এই পি কিউ বের করার সূত্র হচ্ছে দেখো, সে এখানে ছিল সে এই জায়গায় গেছে, এখান থেকে এই জায়গায় গেছে, তো তুমি এটা থেকে এটা বিয়োগ করলেই তো পেয়ে যাবা এতটুকু কত। তো এটা ভেক্টরের ক্ষেত্রে কি করা লাগবে, এই যে শেষে যেটা থাকবে ওইটার অবস্থান ভেক্টর থেকে, দেখো শেষে কি আছে কিউ আছে, কিউ এর অবস্থান ভেক্টর থেকে সামনে যেটা আছে ওইটার অবস্থান ভেক্টরটা বিয়োগ করতে হবে, তাইলে হচ্ছে সরণ ভেক্টরটা পেয়ে যাবা। সরণ ভেক্টরের সূত্র হচ্ছে এইটাই। লাইক মনে করো তুমি পি কিউ বের করতেছো, পি কিউ বের করতেছো, বুঝছো, পি কিউ বের করতেছো, তো এই যে এটার ক্ষেত্রে শেষে যেটা থাকবে ওইটার অবস্থান ভেক্টর আগে দিবা, আর প্রথমে যেটা থাকবে ওইটার অবস্থান ভেক্টর পরে দিবা, ঠিক আছে। এইখানে বিয়োগ করলে যেটা পাবা এটা হবে তোমার এই সরণ ভেক্টর, বুঝছো। সো সংজ্ঞা হচ্ছে কোনো বস্তু কণার অবস্থান ভেক্টরের পরিবর্তনকে তার সরণ ভেক্টর বলে, ওইখানে এটাই লেখা আছে। সরণ ভেক্টর পি কিউ সমান কি হবে, ও কিউ মাইনাস ও পি, এই যে এখানে দেখাই দিলাম। আর তুমি যদি এটাকে প্রথম তো সো এটাকে যদি তুমি R1 ধরো, ঠিক আছে, এটাকে যদি তুমি R1 ধরো, এটাকে যদি R2 ধরো এবং এই জিনিসটাকে যদি ডেল আর ধরো, তাহলে কি হবে, এই ডেল আর ইজ ইকুয়াল টু হবে এই যে শেষেরটার অবস্থান ভেক্টর, এই যে পি থেকে কিউতে গেছে, সো পি এর অবস্থান ভেক্টর যদি R1, কি অবস্থান ভেক্টর যদি R2 হয়, তাহলে কি হবে, যে ডেল আর হবে অবশ্যই শেষেরটার অবস্থান ভেক্টর থেকে, শেষেরটার অবস্থান ভেক্টর থেকে আগেরটার অবস্থান ভেক্টর বিয়োগ দিবে, এটাই, বুঝতেছো। যাই হোক তুমি এইভাবে এটাই শিখো, আরটার বাদ দাও, অলরেডি তো বুঝছো। তাহলে এই টাইপের একটা ম্যাথ করা যায়, ম্যাথকে এখানে দিছে, এই যে দিছে দেখো কি বলছে, এ ও বি দুটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এত এত, দ্যাট মিনস এ বিন্দুর স্থানাঙ্ক এইটা, বি বিন্দুর স্থানাঙ্ক এইটা, ঠিক আছে, এটা চুয়েটে আসছিল। তো সরণ ভেক্টর এ বি ও তার মান নির্ণয় করো, সরণ ভেক্টর এ বি নির্ণয় করতে হচ্ছে, তাইলে আমরা দেখো আমরা হচ্ছে বিন্দুগুলোর অবস্থান ভেক্টর নির্ণয় করি, লিখো বিন্দুগুলোর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর কি হবে দেখো, তো এ বিন্দুর অবস্থান ভেক্টরকে যদি তুমি শুধু এই ধরো আর কি, তো ও এ ধরতেছো না এ ধরতেছো, এটা তো ঝামেলা নাই, তুমি জাস্ট এই যে মানগুলো আছে -1 আছে না, এটা যেহেতু এক্স অক্ষ বুঝাইতেছে প্রথমটা, তাহলে এটার সাথে তুমি আই ক্যাপ দিবা, এটা যেহেতু ওয়াই অক্ষ বুঝাইতেছে দ্বিতীয়টা, এটার সাথে তুমি জাস্ট জে ক্যাপ দিবা, ঠিক আছে, এটা যেহেতু জেড অক্ষ বুঝাইতেছে এটার সাথে তুমি কে ক্যাপ দিবা, বুঝতেছো। এবং এটা তো বি, তাহলে বি এর অবস্থান ভেক্টর কি হবে, এই যে 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস প্লাস এটা মাইনাস, তো -5 কে ক্যাপ, এটা হবে আমাদের বি বিন্দুর অবস্থান ভেক্টর। তুমি কি নির্ণয় করবা, এ বি, মানে সরণ ভেক্টর এ বি নির্ণয় করবা, তাহলে এই এ বিটা কি হবে, অবশ্যই শেষেরটার অবস্থান ভেক্টর থেকে আগেরটার অবস্থান ভেক্টর বিয়োগ হবে, এটাই হবে এ বি, বুঝতেছো। তো এখানে বি কি, বি হচ্ছে এই যে 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ -5 কে ক্যাপ, এটা হচ্ছে বি। তো মাইনাস মাইনাস কি হবে, এই যে এ ভেক্টরটা বিয়োগ হবে, সে ভেক্টরটা আমি ব্র্যাকেটের মধ্যে লিখতেছি। আচ্ছা 1 আই ক্যাপ তো লেখা লাগে না, শুধু আই ক্যাপ লিখো, ঠিক আছে, 1 তো আর লেখা লাগে না, 1 এই সরি 1 তো লেখা লাগে না, সো -i ক্যাপ প্লাস 5 জে ক্যাপ আছে প্লাস 7 কে ক্যাপ আছে, পরে এটা হিসাব করো কেমনে করবা, এই যে 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ -5 কে ক্যাপ, তুমি এই যে মাইনাসে মাইনাসে প্লাস আই ক্যাপ হবে, প্লাসে মাইনাসে -5 জে ক্যাপ হবে, মাইনাসে প্লাসে -7 কে ক্যাপ হবে, ঠিক আছে। এরপরে দেখো কি আসবে এখান থেকে, এই যে 3 আই ক্যাপ থেকে 3 আই ক্যাপ আর আই ক্যাপ হবে 4 আই ক্যাপ, ঠিক আছে। 2 জে ক্যাপ থেকে 5 জে ক্যাপ যদি বিয়োগ দিই এখানে পাওয়া -3 জে ক্যাপ, তারপরে -5 কে ক্যাপ আর 7 কে ক্যাপ, এই দুটো যোগ করলে পাবা -12 কে ক্যাপ, কি পাবা, -5 কে ক্যাপ আর -7 ক্যাপ যোগ করলে -12 কে ক্যাপ, বুঝতেছো। ওকে, তো এইবারে এটাই হচ্ছে এই যে এটাই হচ্ছে আমাদের এ বি বা সরণ ভেক্টর যেটা, এটা তো আমরা হিসাব করে এটাই পেয়েছি,
এবি বা সরণ ভেক্টরের মানটা 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 12k ক্যাপ। তো এটা হচ্ছে আমাদের সরণ ভেক্টর। সো এই সরণ ভেক্টরের মান যদি নির্ণয় করতে চাও তাহলে মান কী হবে? এবি হবে। এবি হবে, শুধু এইভাবে লিখবা না, এটা তুমি এইভাবে লিখবা, আমি শুধু এইভাবে লিখি, এবি লিখি। তো এবি সিকেল কী হবে? রুট ওভার, মানটা তো নির্ণয় করা জানো, সবগুলার স্কোয়ার করে যোগ করে রুট করে দিবা। এটা হিসাব করলে যেটা আসবে এটা হবে সরণ ভেক্টর। আর কী আসে? রুট ওভার 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, 13 আসতেছে। এটা হচ্ছে আমাদের সরণ ভেক্টর। আশা করি বুঝতে পারছো। বুঝতে পারছো সরণ ভেক্টরের মান আর কি এটা। ওকে, এইবার হচ্ছে দেখো আমাদের ক্লাসটার মানে অনেক যা বেসিক শেষ করে এখন বোর্ড এমসিকিউ আর প্রশ্ন সলভ করবো আমরা একই ক্লাসে, সব ক্লিয়ার। এই টপিক পুরোটা ক্লিয়ার হয়ে যাবে আজকের ক্লাসে। কারণ আমরা এই যা যা পড়ছি এগুলো রিলেটেড এমসিকিউ পড়বো আমরা, এইভাবে আসলে আমরা প্রশ্ন সলভ করবো। তোমরা আসলে ক্লাসের কোয়ালিটিটা বুঝতেছো যে আমরা কেমনে ক্লাস নিব, বুঝতেছো? ওকে, কি বলছে? নিচের কোনটিতে সবগুলা ভেক্টর রাশি? দেখো এখানে বেগ ভেক্টর বাট সময় আর ভর স্কেলার রাশি। এখানে দেখো বিদ্যুৎ প্রবাহ মাত্রা কিন্তু স্কেলার রাশি, ত্বরণ ভেক্টর, কৌণিক ভরবেগ ভেক্টর। এটা কিন্তু দেখো চৌম্বক ক্ষেত্র ভেক্টর রাশি, টর্ক ভেক্টর রাশি, কৌণিক সহন ভেক্টর রাশি। ঠিক আছে, টর্ক এগুলো হচ্ছে বিস্তারিত জানবা একটু পরে, বুঝছো? চ্যাপ্টার 4-এ পাওয়ার টর্ক। তো মনে রাখবে যে চৌম্বক ক্ষেত্র, টর্ক, কৌণিক সহন এগুলো ভেক্টর রাশি। এটা কিন্তু দেখো চাপ স্কেলার রাশি, বল ভেক্টর রাশি, তাপমাত্রা স্কেলার রাশি। ঠিক আছে, দ্যাট মিন্স কোনটাতে সবগুলাই ভেক্টর? এই যে এইটাতে, শেষ। বুঝছি? নিচের কোনটি ভেক্টর রাশি? এখানে ভেক্টর রাশি কোনটা? বর স্কেলার, আয়তন স্কেলার, ক্ষেত্রফল স্কেলার, টর্ক হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, টর্ক ভেক্টর রাশি। নিচের কোনটা স্কেলার রাশি? এখানে দেখো সরণ স্কেলার। আচ্ছা সরি, কি বলে? হ্যাঁ, সরণ হচ্ছে ভেক্টর রাশি। নিচে কোনটা স্কেলার রাশি? আচ্ছা, সরণ ভেক্টর রাশি, গ্রেডিয়েন্টও ভেক্টর রাশি, কার্লও ভেক্টর রাশি। এগুলা কি? এই গ্রেডিয়েন্ট আর কার্ল তুমি এমনিতেই জানবা। কার্লটা হচ্ছে এই যে মনে করো গ্রেডিয়েন্ট, কার্ল এমনিতেই জানবা। এগুলো হচ্ছে ক্রস গুণন, আর ডাইভারজেন্স হচ্ছে এই যে ভেক্টরের ডট গুণন। তুমি জানো দুইটা ভেক্টর, আমি আগেই বলছি, দুইটা ভেক্টরের ডট গুণ করলে আনসারে আসে স্কেলার রাশি। তো এই ডাইভারজেন্সটা হইতেছে মনে করো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর। এই দুইটা ভেক্টরকে যদি তুমি ডট গুণন করো তাহলে যেই মানটা পাবো এটা হচ্ছে ডাইভারজেন্স। তো এই ডাইভারজেন্সটা এজন্যই, দুইটার ডট গুণন করলে এখানে যে মানটা আসবে এটা স্কেলার রাশি আসবে। এটা সামনে আরও বিস্তারিত জানবা। তো মনে রাখবা যে ডাইভারজেন্স স্কেলার, তাহলে এটা স্কেলার হবে, স্বাভাবিক। বুঝতেছো? স্কেলার রাশি উদাহরণ কোনটা? এখানে বল ভেক্টর, বল হচ্ছে ভেক্টর, তো বলকে আমরা রাখবো না। টর্ক ভেক্টর, কৌণিক ভরবেগ ভেক্টর, তাহলে এখানে কাজই আছে একমাত্র স্কেলার। কাজ স্কেলার রাশি আমরা আগেই পড়ছিলাম, স্কেলার রাশি উদাহরণে ছিল। কোনো ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট যদি থাকে, দেখো কোনো ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট করা থাকলে তাকে কি বলে? পাদবিন্দু বা স্টার্টিং পয়েন্টটা নির্দিষ্ট থাকলে সেটাকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর, মনে আছে? আর নির্দিষ্ট না থাকলে স্বাধীন ভেক্টর। ঠিক আছে, সো নির্দিষ্ট যদি থাকে পাদবিন্দু তাহলে এটাকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। ঠিক আছে, নাল ভেক্টর হচ্ছে শূন্য ভেক্টর, নাল ভেক্টর হচ্ছে শূন্য ভেক্টর। তারপরে হচ্ছে তোমার এখানে কি আছে? স্বাধীন ভেক্টর মানে পাদবিন্দু নির্দিষ্ট নয়। ঠিক আছে, আর সমরেখা ভেক্টর তো এটা জাস্ট সমান্তরাল হইলে সমরেখা ভেক্টর, একটা ভেক্টর সমান্তরাল হইলে। এক বিন্দুতে ক্রিয়াশীল পি ও পি এর ঋণাত্মক ভেক্টরের লব্ধির মান কত? দেখো এক বিন্দুতে ক্রিয়াশীল, এই যে এই বিন্দুতে মনে করো পি ভেক্টরটা ক্রিয়াশীল। ঠিক আছে, তাইলে এর ঋণাত্মক ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর মানে হচ্ছে বিপরীত। এই ঋণাত্মক ভেক্টর মানে কি? বিপরীত ভেক্টর, আমরা সবাই জানি। তাইলে একটা ভেক্টর আর তার বিপরীত ভেক্টরের যোগফল বা বিপরীত ভেক্টরের লব্ধি তো শূন্য হয়, এমনিতেই জানো। তো এই পি ভেক্টর, এটা ঋণাত্মক ভেক্টর কী হবে? এটার উল্টা দিকে, সেই মান জাস্ট দিকটা উল্টা দিকে হবে, এটা হবে মাইনাস পি। তাহলে এই যে পি ভেক্টর আছে এবং তার ঋণাত্মক ভেক্টর মাইনাস পি, এই দুইটার লব্ধি বা এই দুইটার যোগফল কী হবে? বলো, যোগফল কী হবে? অবশ্যই শূন্য হবে বা নাল ভেক্টর হবে। আনসার কী হবে? শূন্য হবে। ঠিক আছে, বুঝছি? নিচের কোনটি ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই? নিচের কোন ভেক্টরের পাদবিন্দু আর শীর্ষবিন্দু একই? দেখো পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কোনটা? দেখো পাদবিন্দু মানে স্টার্টিং পয়েন্ট আর শীর্ষবিন্দু হচ্ছে শেষ পয়েন্ট। সো এই যে এটা যদি একটা ভেক্টর হয় এ বি, এটা হচ্ছে পাদবিন্দু এবং তার এন্ড পয়েন্ট যেটা, এটা হচ্ছে শীর্ষবিন্দু। তো এখানে সমান ভেক্টর হোক বা সমান ভেক্টরের ক্ষেত্রে দেখছি আমরা দুইটা ভেক্টর এইভাবে থাকে, তো এগুলো পাদবিন্দু শীর্ষবিন্দু আছে। একক ভেক্টরের ক্ষেত্রেও ছোটো মোটো একটা থাকে, জাস্ট সেই পাদবিন্দু শীর্ষবিন্দু আছে। সমরেখার ক্ষেত্রে আছে, শুধুমাত্র নাল ভেক্টরটা মানে একদম শূন্য, ওটার কোনো হচ্ছে দিকও নাই, কিছুই নাই। পাদবিন্দুর শীর্ষবিন্দু কই থেকে আসবে? নাল ভেক্টর মানে শূন্য ভেক্টর, এটার মানে হচ্ছে শূন্য। তো এটা শূন্য ভেক্টরের তো আর
পাদবিন্দু শীর্ষবিন্দু থাকবে না, সবই একই। ঠিক আছে, কোনটা পাদবিন্দু শীর্ষবিন্দু একই? নাল ভেক্টরের। পাদবিন্দু সুনির্দিষ্ট নয় এমন ভেক্টরকে কি বলে? পাদবিন্দু সুনির্দিষ্ট নয় মানে কি? ইচ্ছা মতো পাদবিন্দু সিলেক্ট করা যাবে, এখান থেকেও দেওয়া যাবে একটা ভেক্টর, এখান থেকে একটা ভেক্টর দেওয়া যাবে। ঠিক আছে, তো এগুলা কি ভাই? এগুলো হচ্ছে তোমার স্বাধীন ভেক্টর। পাদবিন্দু নির্দিষ্ট না হলে স্বাধীন ভেক্টর, আর নির্দিষ্ট হলে সীমাবদ্ধ ভেক্টর। কোনটি সঠিক ভেক্টর? দেখো কোনটি সঠিক ভেক্টর নয়। দেখো পৃথিবীতে যতগুলো ভেক্টর আছে সবগুলোই হচ্ছে সঠিক ভেক্টর, শুধুমাত্র নাল ভেক্টর বাদ দিয়ে। ঠিক আছে, তো ঋণাত্মক ভেক্টর। নাল ভেক্টর সঠিক ভেক্টর না, কেন? কজ নাল ভেক্টর হচ্ছে শূন্য, আর সঠিক ভেক্টর হইতে হলে মান শূন্য হইতে পারবে না। নাল ভেক্টরের মান শূন্য, আর সঠিক ভেক্টর মানে কি? সঠিক ভেক্টর মানে হচ্ছে যেই ভেক্টরের মান শূন্য নয়, যেই ভেক্টরের মান শূন্য নয় সেটাই সঠিক ভেক্টর। ঠিক আছে, তো এখানে নাল ভেক্টরের মান যেহেতু শূন্য, তাহলে এটা সঠিক ভেক্টর নয়। বাকি সবগুলোর মান আছে, এগুলো সঠিক ভেক্টর। ঠিক আছে, মান নাই মানে কি? মান শূন্য, তো মান শূন্য হইলে এটা হচ্ছে সঠিক ভেক্টর। মান শূন্য নয় বা মান আছে এই টাইপের যেগুলো, এগুলোই সঠিক ভেক্টর। a-5 যাকে বলে এর দিক কোন অক্ষ বরাবর? দেখো ভালো করে বুঝো, এ হচ্ছে কি? আমরা দিলাম এই যে x অক্ষ। আচ্ছা এটা তো তুমি বুঝতেছো, এর দিকে দেওয়ার কিছু নাই। -5 জ্যাকেব, তো জ্যাকেব আছে, জ্যাকেব মানে কি বুঝাইতেছে? y অক্ষ বুঝাইতেছে, জ্যাকেব মানে y অক্ষ বুঝাইতেছে। এর সামনে যেহেতু মাইনাস আছে, দেখো -5 যেহেতু মাইনাস, তাহলে এটা -y অক্ষ বুঝাইতেছে। ঠিক আছে, নেগেটিভ y অক্ষ, এই যে নেগেটিভ y অক্ষ, বুঝতেছো? যেহেতু -5 জ্যাকেব, বাট জ্যাকেব মানে y অক্ষ বুঝাই, এটা তো আমরা আগে পড়ছি। একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় অসম মানের দুটি ভেক্টরকে কি বলে? দেখো দুইটা ভেক্টর যদি একই দিকে হয় এবং অসম মান হয়, যদি মান যদি সমান না হয়, সমান হয় আর একই দিকে হইলে তো সমান ভেক্টর হয়ে যায়। যদি একই দিকে হয় আর মান যদি অসমান হয়, তখন এগুলাকে বলা হয় সদৃশ ভেক্টর। কি বলা হয়? সদৃশ ভেক্টর। কি বলা হয় ভাই? সদৃশ ভেক্টর। ঠিক আছে, একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় অসম মানের দুটি ভেক্টরকে সদৃশ ভেক্টর বলে। ওকে, আচ্ছা এইটা লাগবে না, এটা হচ্ছে সলভ করতে হইলে আরও লাগবে, আরও সময় লাগবে, আরও পড়া লাগবে, এটা বাদ দিলাম। একটা বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলা হয়? একটা বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলা হয়? সরণ ভেক্টর, অবস্থান ভেক্টর, একক ভেক্টর, নাল ভেক্টর। সরণ ভেক্টর, ঠিক আছে, তোরা জানোই। আচ্ছা এটাও তোমরা ক্রস গুণন পড়ানোর পর এটা পড়াইতে হবে, নাহলে হবে না, পারবা না। ভেক্টর নির্দেশক রেখাংশটি আদিবিন্দু ও শেষ বিন্দু যদি মিশে যায় তাহলে তাকে কি ভেক্টর বলে? মিশে গেলে শূন্য ভেক্টর, মানে আদিবিন্দু আর শেষ বিন্দু মিশে গেছে মানে কি? আদিবিন্দু শেষ বিন্দু একই জায়গায়, তো একই জায়গায় থাকলে এটা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। ঠিক আছে, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। নিচের কোনটির দিক নির্দিষ্ট নয়? নির্দিষ্ট দিক নয়, যে শূন্য ভেক্টরের দিক নির্দিষ্ট নয়। সমান্তরালের একটা দিক আছে, বিপরীতের একটা দিক আছে, সমান ভেক্টরের দিক আছে, বুঝছো? সমজাতীয় অসমমানের এবং বিপরীতমুখী ভেক্টরকে কি বলা হয়? সমজাতীয় অসমমান কিন্তু বিপরীতমুখ। দেখো সমজাতীয় এবং দিক বিপরীত, এই যে দিক বিপরীত, দুইটা বিপরীত দিক বাট মান সমান নাই। আমরা জানি দিক বিপরীত বাট মান যদি সমান হয় তাহলে এটা বিপরীত ভেক্টর হয়। বাট দিক বিপরীত মান যদি সমান না হয়, অসমমান যদি হয়, বিপরীতমুখী যদি হয়, দুইটা দিক দুই দিকে, তাহলে এটাকে বলা হয় সদৃশের উল্টাটা বিসদৃশ ভেক্টর। ঠিক আছে, সদৃশ হইতে হইলে একই দিকে হবে, মান সমান হওয়াটা ম্যাটার না। ঠিক আছে, আর বিসদৃশ হইতেছে তো এটা দুই দিক হবে, বিপরীত দিকে হবে, আর মান সমান হওয়াটা ম্যাটার না, মানও সমান হবে। আর মান যদি সমান হয়ে যায়, দুইটা বিপরীত দিক হয়ে যায়, তাহলে এটা বিপরীত ভেক্টর হয়ে যাবে। মান যদি সমান হয়ে দুইটা একই দিকে হয়ে যায়, তাহলে এটা সমান ভেক্টর হয়ে যাবে। আর মান অসমান হয়ে যদি একই দিকে হয় তাহলে সদৃশ ভেক্টর। মান অসমান হয়ে যদি দুইটা দুই দিকে হয় বা বিপরীত দিকে হয়, তখন এটা বৈসদৃশ ভেক্টর। সমান ভেক্টরের বৈশিষ্ট্য অবশ্যই সমজাতীয় রাশি হইতে হবে, মানও সমান হইতে হবে, দিকও একই হইতে হবে। সবাই জানে এটা। এই ভেক্টরটা একটা একক ভেক্টর না, অবভিয়াসলি এটা একক ভেক্টর না। একক ভেক্টর হইতেছে যখন এই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ দিব, তখন যেটা পাবো এটা একক ভেক্টর। তো এটা সঠিক ভেক্টর, অবশ্যই তার নির্দিষ্ট মান আছে সঠিক ভেক্টর। যেহেতু মান থাকলে, এই যে কয়েকটা মান আছে না, 1 1 1 হিসাব করলে একটা মান পাবা, এটা হিসাব করে সবগুলো 1, তাহলে √1² + 1² + 1², এটা থেকে √3 আসবে, এটা মান আসবে। মান শূন্য হইতেছে না, তুমি সঠিক ভেক্টর, এটা দিয়ে অবস্থানও নির্ণয় করা যাবে, সব অবস্থান ভেক্টরও হবে। তো 2 আর 3।
ঠিক আছে, এইগুলোই তো অবস্থান ভেক্টর, তোমরা জানো এইভাবে অবস্থান ভেক্টর নির্ণয় করে। এ হচ্ছে 9i ক্যাপ, বি হচ্ছে 1/9 জে ক্যাপ। তাহলে এটা কি, এটা কি যে মান যদি গুণাত্মক বিপরীত হয় তাহলে এটাকে বলা হয় বিপ্রতীপ ভেক্টর। কি বলা হয়? বিপ্রতীপ ভেক্টর। সদৃশ ভেক্টর না, এগুলা পরস্পর লম্ব না, এটা জাস্ট বিপ্রতীপ ভেক্টর। 2 আনসার। ঠিক আছে, এই তো শেষ। এটা হচ্ছে আমাদের লেকচার 1 কমপ্লিট। আমরা হচ্ছে লেকচার 1-এ কী কী পড়ছি দেখছো তো? এবার একটু বলি তোমাদেরকে কী কী পড়ছি। তার আগে এইভাবেই হচ্ছে আমরা প্রত্যেকটা লেকচার পড়বো ইনশাল্লাহ। 2 দিন গ্যাপ দিয়ে হচ্ছে আমাদের ক্লাসগুলো আসবে। আর কোর্সে ভর্তি হইতে যারা ভর্তি হও নাই, বাইরের যারা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে মেসেজ দিবা, 01309270105 হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01309270105, এই হোয়াটসঅ্যাপে কী করবা? মেসেজ দিবা, এই হোয়াটসঅ্যাপটাতে মেসেজ দিবা। ঠিক আছে, কোর্সে ভর্তি হইতে হইলে কোর্স ফি হচ্ছে 2500 টাকা। ফুল ফিজিক্স ফার্স্ট পেপার আমরা হচ্ছে পুরো 1 বছরের মধ্যে ফুল ফিজিক্স ফার্স্ট পেপার তোমাদেরকে পড়াই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। এবার দেখো আমরা কী কী পড়লাম, এইভাবে আসলে আমরা পড়বো। একটা এই যে এটা তোমাদের বোরিং একটা চ্যাপ্টার, বোরিং লেকচার, তারপর তোমাদের ভালো লাগছে কিনা আমাকে অবশ্যই জানাবা। এই ভেক্টরের পুরো পরিচিতি পড়লাম, এবং এই পড়ানোর যে স্টাইলটা তোমরা বুঝছো যে আমরা এখন কীভাবে পড়াবো এইচএসসিতে। এইভাবে পড়লে তুমি এখন এগুলা ভালো করে যা প্রকারভেদগুলো, কোনো কিছু কি মিস্টেক হবে পুরোটা বুঝবা। এবং সাথে যে কোয়েশ্চেন সলভ করাইয়া পরে যে এমসিকিউ সলভ করাইলাম, পুরোটাই কভার হয়ে যাওয়ার কথা না। এইভাবে আমরা সবগুলা চ্যাপ্টার পড়বো ইনশাল্লাহ। যখন হচ্ছে আমরা ম্যাথ সলভ করবো, আরও সামনে আসতেছে, যখন হচ্ছে আমরা সলভ করবো, কোয়েশ্চেন সলভ করবো বা ম্যাথমেটিক্যাল টার্মের সূত্রগুলো প্রমাণ দেখাবো, ঠিক আছে, তখন আরও ভালোভাবে বুঝবে ইনশাল্লাহ। ভালো দেখো, আজকের ক্লাস এতটুকুই। ভালো লাগলো তোমাদের ক্লাসটা নিয়ে, এইচএসসিতে প্রথম ক্লাস। দোয়া কইরো, আল্লাহ হাফেজ।